ক নম্বর ক্লাস? 5 স্যার। 5 নম্বর। সামনে মঙ্গলবার পরীক্ষা আছে ম্যাথের, জানো তো? স্যার। ঠিক আছে, পরীক্ষা প্রত্যেককে দিতে হবে এই সপ্তাহের। সিরিয়াসলি দিতে হবে, এটা মাথায় রাখো। পড়াশোনা করে দাও, সব পড়ো, যা যা পরীক্ষা বলেছি। আমরা কি পড়ছি? প্রজ্ঞামূলক। আমরা পড়ছি পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, পিয়াজের জ্ঞান বা প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব। এবং সেই চ্যাপ্টারের মধ্যে আমরা কোথায় আছি? প্রজ্ঞামূলক বিকাশের যে স্তর, স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, সেই জায়গায় আছি। পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের যে 4টি স্তর, তার মধ্যে আমরা সংবেদন চালকমূলক স্তর করে নিয়েছি, সেন্সারি মোটর স্টেজ, প্রাক সক্রিয়তার স্টেজ, প্রি অপারেশন মানে স্তর, প্রি অপারেশনাল স্টেজ করে নিয়েছি। আজকে পড়বো মূর্ত সক্রিয়তা স্তর। মনে রাখবে, কোন স্টেজে কি ডেভেলপমেন্ট হয় বা না শিশুদের, সেটা খুব গুরুত্বপূর্ণ। সবকিছুকে আমরা যখন বৃদ্ধি বিকাশটা করে নেব, সবকিছুকে একটা মার্জ করে কোন স্টেজে কি কি পাচ্ছ সেটা তোমাকে এবারে বুঝতে হবে। 1 থেকে 2 বছরে, 2 বছর পর্যন্ত কি পাচ্ছি, হ্যাঁ, 2 থেকে 5 বছর বা 5 থেকে 11 বছর কোথায় কি পাচ্ছি, সেগুলোকে সমস্ত নলেজ গুলোকে এবারে মার্জ করে একটা কনসাইজ তোমাকে থট আনতে হবে, একটা কনসেপ্ট আনতে হবে যে কোন স্টেজে আমাদের কি কি ডেভেলপমেন্ট হলো। সেইগুলো হয়তো আলাদা আলাদা জায়গায় তুমি পড়েছো, আলাদা আলাদা তোমার মনস্তত্ত্ববিদ বা আলাদা আলাদা তোমার দার্শনিকরা বলেছেন। কিন্তু তোমাকে এবারে সেই সমস্ত থট গুলোকে একত্রিতকরণ করে এক জায়গায় করে কোন স্টেজে কি ডেভেলপ হলো এটা এবারে বোঝার চেষ্টা করতে হবে, সেটা পরে। সেই জন্য আমরা কিন্তু এই চ্যাপ্টারটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ছি। এই চ্যাপ্টারটা গুরুত্বটা খুব বেশ মানে ভালোই, মানে চাইল্ড ডেভেলপমেন্টে এই চ্যাপ্টারের গুরুত্ব বা পিয়াজের থটের গুরুত্ব কিন্তু বেশ আছে। সেই জন্য আমরা কিন্তু এখানে গুরুত্ব বাড়াতে বাধ্য হয়েছি এবং একটু ডিটেলসে পড়তে বাধ্য হচ্ছি। আহ না হলে 4টে ধাপ একদিনে পড়ানো যেত, সেটা আমি 4টে ধাপকে ইচ্ছা করে প্ল্যান মাফিক 4 দিনে পড়াচ্ছি যাতে তোমরা ভালো শেখো। যাই হোক, আমরা দুটো স্তর পড়ে নিয়েছি, আজকে 3 নম্বর স্তরে আছি। একদমই একটা স্তরই পড়বো। হুম, আজকে একটু আর্লিও শেষ হবে, এত লম্বা লাগবে না সময়। 3 নম্বর স্তর হচ্ছে আজকে পড়তে যাব আমরা। কি পড়ছি আবারও একবার বলে দিচ্ছি আমরা। প্রজ্ঞামূলক বিকাশের যে স্তর, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের যে স্তর, একটার পর একটা আমরা পড়ছি। আগের দুটো পড়া হয়ে গেছে, 4টের মধ্যে দুটো পড়া হয়ে গেছে। আজকে আমরা 3 নম্বর মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ আমরা পড়ব। প্রথম আমাদের পড়তে হবে সময় বা বয়স, কত থেকে কত?
বলো, বলবে না? সাত। 7 থেকে 11। সাত এই থেকে দুটো। 7 থেকে 12। হ্যাঁ, একদম 11 বা 12 ওটা নিয়ে চাপ নিও না, কোথাও 11 থাকে কোথাও 12 থাকে, ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই। 7 বছর থেকে 11 বছর হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ। 7 to 11 ইয়ার্স, ঠিক আছে? এটা বাংলা হরফে লিখতে হবে এমন কিছু নয়। আমি লিখে ফেললাম, লিখে ফেললেও অসুবিধা নেই, না লিখলেও অসুবিধা নেই, ইংরেজি হরফেই লিখি। সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, প্রথমে আমরা আগের দিন পড়েছিলাম প্রাক সক্রিয়তা স্তর, এরকম নাম হলো কেন? তার আগের দিন পড়েছিলাম সংবেদন চালকমূলক স্তর, নাম হলো কেন? আজকে বলছি মূর্ত সক্রিয়তা স্তর, এমনটা নাম হলো কেন? এটা একটা মেন্টাল, এখানে সক্রিয়তা বলতে মানসিক সক্রিয়তার কথাই বলে, ঠিক আছে? কগনিটিভ ডেভেলপমেন্টটা পুরো তো মেন্টাল ফ্রেমের উপরে। যাই হোক, যেটা বলছিলাম, এখানে সক্রিয়তা বলতে মানসিক সক্রিয়তার কথাই বোঝায়। এবং মূর্ত, মূর্ত জিনিসটা নিয়ে আমি আগেই ধারণা দিয়েছি। যা কিছু তোমার সামনে এক্সিস্ট করছে বা যা কিছু অস্তিত্ব রয়েছে সেগুলো মূর্ত। আর যা কিছু ইমাজিনারি, যা কিছুর অস্তিত্ব নাই, আমাদের ভাবনা চিন্তা বা আমাদের কল্পনাতে যা বিলং করে, সেগুলো হচ্ছে বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট। যেগুলোকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেন্স করা যায় না, সেগুলো হচ্ছে বিমূর্ত। যেগুলো পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যার উপস্থিতি বোঝা যায়, সেটা হচ্ছে মূর্ত। তো এখানে যে সক্রিয়তা, কগনিটিভ যে অ্যাক্টিভিটি, সেটা পুরো মূর্ত জিনিসের উপর, ঠিক আছে? মানে যা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেন্স করতে পারছো, তার উপর মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া এখানে হচ্ছে এই স্তরে। যা কিছু তুমি চোখের সামনে বা শুধু চোখ নয়, পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যার অস্তিত্বকে তুমি বুঝতে পারছো, সেন্স করতে পারছো, তার উপর মানসিক সক্রিয়তা। সেই জন্য এটা না মূর্ত সক্রিয়তা, আগে ছিল প্রাক সক্রিয়তা। ওটা মেন্টাল যে তোমার অ্যাক্টিভিটিটা বা সক্রিয়তাটা, সেটা ছিল পুরোপুরি কিসের ওপর? একদম প্রাথমিক পর্যায়ে। আমাদের মানসিক সক্রিয়তার প্রাথমিক পর্যায়ে ছিল ওটা, এর আগেরটা, এই জন্য প্রাক সক্রিয়তা বলেছি। এখানে মূর্ত সক্রিয়তা, সক্রিয়তা বলতে মানসিক সক্রিয়তা। কারণ এখানে কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা পড়ছি, বৌদ্ধিক বিকাশের কথা বলছি। বৌদ্ধিক বিকাশটা কার উপর হয়? বৌদ্ধিক বিকাশ তো মানসিক সক্রিয়তারই একটা অংশ। তো যাই হোক, সেসব নিয়ে আমরা প্রথম দিনের ক্লাসে পড়েছি। তো এখানে এই স্তরের নাম মূর্ত সক্রিয়তা স্তর। মূর্ত বলতে যা কিছু আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু অস্তিত্বকে আমরা স্বীকার করতে পারি বা বুঝতে পারি। সক্রিয়তা বলতে মানসিক সক্রিয়তা, মানে আমার পুরো মেন্টাল অ্যাক্টিভিটিটা চলবে বা কগনিটিভ অ্যাক্টিভিটিটা চলবে যা কিছু আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেন্স করতে পারছি তার উপর। আমার যে যুক্তি, আমার যে যৌক্তিক ক্ষমতার এখানে বিকাশ হবে, আমার যে কগনিটিভ ডেভেলপমেন্ট এখানে হবে, সেটা কিন্তু সবটাই কার উপর ডিপেন্ড করে? মূর্ত জিনিসের উপর ডিপেন্ড করে। সেই জন্য এরকম নাম আর কি। যাই হোক, তাহলে প্রথম স্টেজে আমরা কি হয়েছিল? একবারে প্রায় তোমার সংবেদন চালকমূলক স্তর, যেখানে কি হয়েছিল, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা দেখেছি, যা সেন্স করেছি, তার উপর শিক্ষা হয়েছিল। আর আমাদের মোটো অ্যাকশনের দ্বারা, ঠিক আছে, পেশি সঞ্চালনের মাধ্যমে আমাদের শিক্ষা হয়েছিল। কাউকে আঁকড়ে ধরছি, চোখে দেখছি, সরাসরি লাইভে লার্নিং হচ্ছে, ঠিক আছে? লাইভ লার্নিং হচ্ছিল প্রথম স্তরে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং স্নায়ু ও মাংসপেশির সমন্বয়ে যে মোটো অ্যাকশন আমরা করতে পারছিলাম, তার মাধ্যমে শিখছিলাম। দ্বিতীয় স্তরে, দ্বিতীয় স্তরে যে সামনে নেই, সেখানে তাকে নিয়েও আমরা শিখতে পেরেছি। বিমূর্ত বিষয়কে নিয়ে ভাবতে পারতে পেরেছি, মানে যৌক্তিক চিন্তা বা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারিনি, কিন্তু বিমূর্ত বিষয় নিয়ে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এর আগের স্টেজে শিখিনি। জাস্ট বিমূর্ত বিষয়কেও নিয়ে যে ভাবা যায়, বিমূর্ত বিষয় যা আমার চোখের সামনে নেই, সেই সব বিষয় নিয়েও যে ভাবনা ভাবা যায়, সেই সব নিয়েও বিষয় নিয়েও যে প্ল্যানিং করা যায়। যে বাঘটা আমার সামনে নেই, জাস্ট বাঘ শব্দটা বলে বাঘকে নিয়ে যে ভাবা যায়, বাঘকে যে মাথার মধ্যে আনা যায়, বাঘের অস্তিত্ব যে স্বীকার করা যায়, সেই জায়গায় ছিলাম এর আগের স্টেজটায়। তাহলে প্রথম স্টেজে যা কিছু সামনে দেখছিলাম তার থেকে শিখছিলাম। দ্বিতীয় স্টেজে যা সামনে ছিল না, তারও অস্তিত্ব আমরা বুঝতে পেরেছি বা স্বীকার করেছি। সেও যে এক্সিস্ট করছে সেটা আমরা বুঝতে পারলাম দ্বিতীয় স্টেজে। তৃতীয় স্টেজে কি তাহলে? তৃতীয় স্টেজে
হবে যা কিছু আমরা মানে মূর্ত, যা কিছু আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেন্স করতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, আমাদের সামনাসামনি উপস্থিত রয়েছে, তার উপর আমরা মেন্টাল অ্যাক্টিভিটি বা লজিক্যাল থিঙ্কিং করতে পারছি। এরপরে আমরা লজিক্যাল থিঙ্কিং এ চলে গেলাম, যৌক্তিক চিন্তায়। আমরা কিন্তু আগে দুটো স্টেজে কোনো যৌক্তিক চিন্তায় ছিলাম না, কোনো যৌক্তিক চিন্তায় ছিলাম না, কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং এ ছিলাম না। জাস্ট বস্তু চারিপাশের পরিবেশ নিয়ে জ্ঞান অর্জন। এর আগের দুটো স্টেজে আমাদের চারিপাশের পরিবেশ পরিস্থিতি নিয়ে জ্ঞান অর্জন চলছিল। সে জ্ঞান অর্জনটা সরাসরি চলছিল প্রথম স্টেজে, দ্বিতীয় স্টেজে সরাসরিও চলেছে, এবং যে লাইভে নেই তাকে নিয়েও আমরা তারও অস্তিত্ব স্বীকার করেছি, তাকে নিয়েও কিছু ভাবতে পেরেছি। কিন্তু ক্রিটিক্যাল বা লজিক্যাল থিঙ্কিং আমরা যেতে পারিনি আগের দুটো স্টেজে। এই তৃতীয় স্টেজে আমরা শুরু করলাম ওই যৌক্তিক চিন্তার জায়গায় যাওয়া, ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গায় যাওয়া। কিন্তু যৌক্তিক চিন্তাটা তখনই আমরা করতে পারবো, তখনই আমরা কাউকে নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং এ যেতে পারবো, যখন সেটা মূর্ত আমার সামনে। বিমূর্ত বিষয় নিয়ে যৌক্তিক চিন্তা কিন্তু এই স্টেজে আমরা করব না। আমরা এই স্টেজে করব যা কিছু আমার চোখের সামনে, যা কিছু আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ফিল করতে পাচ্ছি, তাকে নিয়ে আমরা যৌক্তিক চিন্তা করতে শিখলাম মূর্ত সক্রিয়তা স্তরে। আচ্ছা, এর আগের স্টেজ গুলো থেকে এরকম কিছু শিখেছিলাম আমরা? এর আগের স্টেজ গুলো কিন্তু এরকম কিছু শিখেছিলাম? রেসপন্স কর। স্যার, আগের দিনের যেটা ছিল প্রাক সক্রিয়তা স্তর, ওখানে গুরুত্বতে একটা পয়েন্ট লিখিয়েছিলেন যুক্তিবোধের বিকাশ, তো ওইটা এটা হ্যাঁ, আলাদা। শেষের দিকে। শেষের দিকে হ্যাঁ, না, বুঝতে পারো। ওই যেমন বলি, এই আমি একটা বলেছি এটা ধারাবাহিক প্রক্রিয়া, হ্যাঁ। এই হ্যাঁ, যুক্তি বিয়োগের বিকাশ হতে শুরু করলো শেষ দিকে, তার জন্যই তো আমরা মূর্ত একবারে শেষে পড়িয়েছি, দেখবো ওটা। তুমি একদম দেখবে লাস্টের, একবার হ্যাঁ। ফিনিশিং টাচ। আমি বলেছিলাম এটাই হচ্ছে লিঙ্কেজ পরের স্টেজে। ওই যে যুক্তি বোধটা বিকাশের পরে হতে শুরু করছে, তারপরেই তো মূর্ত সক্রিয়তা স্তরে প্রবেশ করবে বলে সেটা। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ যেমন স্যার, আমরা হ্যাঁ। যখন দ্বিতীয় স্তরে প্রবেশ করেছিলাম, প্রাক সক্রিয়তা স্তরে, আমাদের কিন্তু অবজেক্ট পার্মানেন্সের থটটা কিন্তু প্রথম স্তরে তৈরি হয়ে গেছে, তাই নয় কি? হুম। আমরা আমাদের আউট অফ সাইট যেটা, সেটা যে আউট অফ মাইন্ড হয়ে যেত প্রথম স্তরে, সেটা সেটা দ্বিতীয়ত কিন্তু একটু কম হতে প্রথম শুরু করে। স্তরেই, শুনে নাও, সেটা প্রথম স্তরের শেষ দিকে 18 থেকে 24 মাসেই কিন্তু আমরা বুঝতে পারলাম যা কিছু আউট অফ সাইট, তা কিছু যে অস্তিত্ব নাই তা নয়, যে আমার চোখের বাইরে তারও অস্তিত্ব আছে। এটা কিন্তু আমরা প্রথম স্তরের শেষের দিকেই এই এই আমাদের এই বোধটার বিকাশ হয়েছিল। এবং সেই বোধরার আমরা বেনিফিট পেয়েছিলাম কিন্তু দ্বিতীয় স্তরে। কি বললাম বুঝলে? আনাস, কি বললাম বুঝলে? অবজেক্ট হ্যাঁ স্যার। পার্মানেন্স, বস্তুর যে স্থায়িত্ব। আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো তো, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে আমাদের ধারণা ছিল না, সেটা কোন স্টেজে? প্রথম স্টেজ। স্যার, সেন্সারি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ, প্রাক সক্রিয়, এই দুঃখিত, মানে সংবেদন চালকমূলক স্তরে। আবার বলো হ্যাঁ তো, স্যার। হ্যাঁ স্যার। তোমরা আবার ভালো করে, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণার বিকাশ হয়েছিল কোন স্তরে? মানে ধারণার বিকাশ সেন্সারি হতে শুরু মোটরের করছিল। শেষের দিকে। হ্যাঁ, এটাও কিন্তু সেন্সরি মোটর স্টেজে। সেন্সরি মোটর স্টেজে আগের দিন আমি একটু মনে হচ্ছে অন্যমনস্ক হয়ে কিছু বলেছি নাকি জানি না, আবার ওই জন্য আমি রিপিট করে দিচ্ছি। আমাদের এই দুটো তোমাকে যদি জিজ্ঞেস করে যে তোমার অবজেক্ট পার্মানেন্স, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা ছিল না, যা আউট অফ সাইট তাই তুমি আউট অফ মাইন্ড মনে করতে, সেটা কিন্তু সেন্সারি মোটর স্টেজেই, সংবেদন চালকমূলক স্তরে। আবার যদি বলে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণার বিকাশ হতে শুরু করছিল কোন স্তরে, বিকাশ হতে শুরু করেছিল কোন স্টেজে, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণার বিকাশ শুরু হয় কোন স্টেজে, বলো? সংবেদন চালক সঞ্চালন। ইয়েস, সেন্সারি মোটর সেন্সরি স্টেজ। সেটাও কিন্তু সংবেদন চালকমূলক স্তরের শেষ দিকে। যার জন্যই তো দ্বিতীয় স্তরে গিয়ে, প্রাক সক্রিয়তা স্তরে গিয়ে, আমরা অবজেক্ট পার্মানেন্সের ধারণা তৈরি হয়েছে বলেই তো আমরা মেন্টাল ফ্রেম তৈরি করতে পারছি। ওই যে মানসিক প্রতিচ্ছবি আমরা তৈরি করতে পারছি, প্রতিকল্প, ঠিক আছে? ওই যে প্রতীকী চিন্তা করতে পারছি, করতে পারতাম না যদি আমার ওই কি তৈরি না হতো, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা না তৈরি হতো। যেটা কিন্তু শুরু হচ্ছে প্রথম স্টেজের শেষ দিকে, আমরা তারপর থেকে সেই নিয়ে কাজ করতে পারছি। সেরকম আমাদের দ্বিতীয় স্টেজের শেষ দিকে আমরা তখন যুক্তি ক্ষমতা অর্জন করতে শুরু করছি। কিন্তু যুক্তি ক্ষমতার আমাদের বিকাশ হচ্ছে কিন্তু মূর্ত সক্রিয়তা স্তরে। যদি তোমাকে কোয়েশ্চেন করে যে মূর্ত বস্তু নিয়ে যৌক্তিক চিন্তা তুমি কোন স্টেজে করতে পারো, সেটা কিন্তু মূর্ত সক্রিয়তা স্তরে করতে পারো।
আমাদের ধীরে ধীরে ডেভেলপ করলেও ওটা কিন্তু এক্সট্রিম পর্যায়ে যায় না। ঠিক আছে, তোমার সাধারণত এখানে কোয়েশ্চেন হয় ভালো করে, ওই ফেজটা একটু জটিল হয়, কনফিউজিং হয়, কারণ কোনো কিছুই কোনো স্তরে হঠাৎ করে তো চলে আসে না। ঠিক আছে, তার আগের স্টেজ থেকে একটা প্রিপারেটরি ব্যাপার থাকে, প্রস্তুতিমূলক বিষয় থাকে, ধীরে ধীরে সেটা একটু বাড়তে বাড়তে হয়তো 7 বছরের পর থেকে সেটা এক্সট্রিম পর্যায়ে গেল। তোমাকে যদি বলে বলে মূর্ত বস্তু নিয়ে, দুঃখিত, মূর্ত বস্তু নিয়ে যৌক্তিক চিন্তা কোন স্টেজে করতে পারো বলো তো, কোন স্টেজে করতে পারো? স্যার মধ্য কংক্রিট সক্রিয়তার অপারেশন স্তরে। ইয়েস, সরি, কংক্রিট উচ্চ অপারেশনাল সক্রিয়তা স্টেজে। স্তর। আমি দেখবে ওই লিঙ্কেজটা হঠাৎ করে তো তুমি যৌক্তিক চিন্তা করতে পারবে না, ওই যে যৌক্তিক চিন্তা নিয়ে একটা প্রিপারেটরি ব্যাপার, প্রস্তুতিমূলক ব্যাপার, সেটা শুরু হলো কিন্তু তোমার প্রাক সক্রিয়তা স্তরে শুরু হলো। ঠিক আছে, কিন্তু সেই স্টেজে তুমি করতে পারছো না মূর্ত সক্রিয় মানে মূর্ত বস্তু নিয়ে যৌক্তিক চিন্তা, জাস্ট তুমি প্রিপারেশনটা নিতে শুরু করলে শেষ দিকে। ঠিক আছে, জাস্ট ওই লিঙ্কেজটা আনার জন্য আমি শেষের দিকে বলেছিলাম। তো যাই হোক, মনে রাখবে তোমাকে যদি কোয়েশ্চেন হয় মূর্ত বস্তু নিয়ে যৌক্তিক চিন্তা, যৌক্তিক চিন্তা তুমি কোন স্টেজে করতে পারো, সেটা কিন্তু মূর্ত সক্রিয়তা স্তরে। তোমার কিন্তু যৌক্তিক চিন্তার স্তর কিন্তু দ্বিতীয় স্তর নয়, ওই জন্যই তো শেষ দিকে ডেভেলপ করছে, পরের স্টেজের প্রস্তুতি ওটা। বুঝতে পেরেছো আনাস? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো যাই হোক, মূর্ত সক্রিয়তা স্তর যেটা আমি বলছিলাম, এখানে মূর্ত বস্তু নিয়ে আমরা চিন্তা করতে পারবো। এখানে মূলত আমরা কি করতে পারবো, আগের স্টেজে যেগুলো ছিল না এই স্টেজে সেগুলো ডেভেলপ করবে। ঠিক আছে, ধরো বিপরীত চিন্তা করতে পারছিলাম না, এই স্টেজে সেটা করতে পারবো। কি করতে পারছিলাম না আগের স্টেজে, আর কি করতে পারছিলাম না, সংরক্ষণের ধারণাটা আমাদের জন্মায়নি। আগের দিন যারা পড়েছে তারা জানো সংরক্ষণ কি, আজকে আবার বলবো, সেটা এই স্তরে আসবে তোমার। ঠিক আছে, এরকম কয়েকটা জিনিস আগের স্টেজে আমরা করতে পারছিলাম না, সেগুলো এই জায়গায় করতে পারবো আমরা। ঠিক আছে, ক্লাসিফিকেশন, সিরিয়েশন, মানে সিরিজ, মানে আর কি ক্রম পর্যায়, সংরক্ষণের ধারণা আগের স্টেজে ছিল না এই স্টেজে এলো। ঠিক আছে, তারপর আরেকটা কি বললাম যেন, সংরক্ষণ ছাড়া কি বললাম, রিভার্সেবল থিঙ্কিং, স্যার বিপরীত রিভার্সিবিলিটি। চিন্তার। ইয়েস, বিপরীত চিন্তা করার ক্ষমতা যেটা আগের স্টেজে স্টেজে ছিল না। তারপর আগের স্টেজে এক কেন্দ্রিকতা ছিল। ঠিক আছে, সেখানে এখানে কি আসবে, বিকেন্দ্রীকরণ চিন্তা ভাবনার, মানে অনেকগুলো ফোকাস, মাল্টিপল ফোকাস তুমি করতে পারবে চিন্তা ভাবনার, যেটা আগের স্টেজে তুমি করতে পারছিলে না। কিন্তু এই স্টেজের মূল বিষয় কি বলতো, মেন অ্যাচিভমেন্টটা কি বলতো, এই স্টেজের মেন অ্যাচিভমেন্টটা হচ্ছে মূর্ত বস্তু নিয়ে যৌক্তিক চিন্তা। এই জন্য তো মূর্ত সক্রিয়তা স্তর। সক্রিয়তা কথাটা কিন্তু এখানে কি সক্রিয়তার সঙ্গে জড়িয়ে, রেসপন্স করো, কোন সক্রিয়তার সঙ্গে জড়িয়ে, যৌক্তিক রেসপন্স সক্রিয়তা। করো, বাস্তব জিনিস মানে যেটা মুহূর্ত। মানসিক যৌক্তিক সক্রিয়তার সঙ্গে সক্রিয়তা জড়িয়ে। স্যার। এখানে মেন্টাল মানে তোমার অপারেশন। ঠিক আছে, মানসিক সক্রিয়তার সঙ্গে জড়িয়ে। এখানে সক্রিয়তা বলে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বোঝায় না, আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট পড়ছি, বৌদ্ধিক বিকাশ পড়ছি। এখানে সক্রিয়তা বলতে প্রাক সক্রিয়তা, সেটাও মস্তিষ্কের সক্রিয়তা, মানসিক সক্রিয়তা, মূর্ত সক্রিয়তা, সেটাও মস্তিষ্কের বা মানসিক সক্রিয়তা, এরপরে যৌক্তিক সক্রিয়তা। সক্রিয়তা ওয়ার্ডটা কিন্তু মানসিক সক্রিয়তার উদ্দেশ্যেই এখানে ব্যবহার হয়েছে। তো যাই হোক, তাহলে এই স্টেজে আমাদের মেন অ্যাচিভমেন্ট কোনটা হবে, আমাদের মেন অ্যাচিভমেন্ট হবে কোনো বাস্তবিক কোনো জিনিস নিয়ে, রিয়েল কোনো অবজেক্ট নিয়ে, যেটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি বা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেন্স করতে পাচ্ছি, সেটা নিয়ে কোনো লজিক্যাল থিঙ্কিং করতে পারা, যৌক্তিক চিন্তা করতে পারা, ক্রিটিক্যাল থিঙ্কিং এ যেতে পারা, সেটা কিন্তু এই প্রক্রিয়ার মেন অ্যাচিভমেন্ট। এটা ভুললে চলবে না। তারপরে আমরা পড়তে শুরু করছি। প্রাক সক্রিয়তা স্তরে কিছু মানসিক মানে সক্রিয়তার, মানসিক সক্রিয়তার কিছু লিমিটেশন ছিল, সেই লিমিটেশন গুলো থেকে এখানে বেরোবো। কোন লিমিটেশন গুলো আমি বললাম এখনই, এটা হচ্ছে প্রথম কথা। অ্যাকচুয়ালি আমাদের যে মানসিক সক্রিয়তা, সেটা কিন্তু প্রথম রিয়েল যে মেন্টাল তোমার অপারেশন, রিয়েল মেন্টাল অপারেশন, প্রকৃতপক্ষে যে মানসিক সক্রিয়তা, লজিক্যাল থিঙ্কিং, সেটা কিন্তু এই পর্যায় থেকে দেখা যায়। আগের পর্যায়ে কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত মানসিক সক্রিয়তা দেখা যায় না। আমাদের লার্নিং, তার ছবি তৈরি, এই সবগুলো চলে, চারিপাশে বস্তু জগৎ বা চারিপাশের জগৎ নিয়ে লার্নিং, সেটা লাইভে হোক বা লাইভে না হোক। ঠিক আছে, মোট কথা লার্নিংটা চলে, এবং তার প্রতিচ্ছবি তৈরি, প্রতিকল্প তৈরি, এসবগুলো চলতে থাকে। কিন্তু লজিক্যাল থিঙ্কিং এর জায়গাটা, মস্তিষ্কের যে রিয়েল তোমার অপারেশন, এটা কিন্তু শুরু হয় এই জায়গায়। খেলাও থাকবো কে,
ঠিক আছে, ধরো একটা রিয়েলিটিতে বোঝার জন্য বলি। ধরো তিনটে পেন্সিল, তিনটি পেন্সিল তোমার সামনে দেওয়া হলো, তিনটে পেন্সিল তোমার সামনে দেওয়া হলো। এটা এ পেন্সিল, ঠিক আছে, এটা ধরো এ পেন্সিল, এটা এ পেন্সিল, এটা ধরো বি পেন্সিল, এটা ধরো সি পেন্সিল, দুঃখিত, এটা ধরো সি পেন্সিল। এরকম তিনটে পেন্সিল তোমার সামনে দেওয়া হলো। তুমি কিন্তু এই স্তরে কি ভাবতে পারবে? এই স্তরে তিনটে পেন্সিলকে তুমি কিন্তু ভাবতে পারবে কে বড় কে ছোট। তুমি যখন তিনটে পেন্সিলকে তোমার চোখের সামনে দিয়ে দেওয়া হলো, তুমি কিন্তু এদের মধ্যে কম্প্যারিজন করতে পারবে কে বড় কে ছোট, হ্যাঁ, কার কি ক্যারেক্টারিস্টিক, সেসব নিয়ে তুমি ভাবতে পারবে। তুমি ক্রম অনুযায়ী সাজাতে পারবে। ধরো এ পেন্সিল বি পেন্সিল সি পেন্সিল, তুমি লেন্থ অনুযায়ী সাজাতে পারবে যে এ এর থেকে বি বড়, বি এর থেকে সি বড়। এরকম ভাবে তুমি কিন্তু সেই লজিক্যাল থিঙ্কিংটা, এই যে যুক্তি, মানসিক সক্রিয়তা, রিয়েল যে মানসিক সক্রিয়তা, এটা এখানে তৈরি হলো। এর আগে তুমি কিন্তু এটা ভাবছিলে না। এর আগে তুমি জাস্ট পেন্সিলকে ব্যতি রেখে, পেন্সিল তোমার চোখের সামনে নেই কিন্তু পেন্সিল নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষমতা অর্জন করেছিলে, পেন্সিলের একটা মানসিক প্রতিকল্প গঠন করতে পেরেছিলে, পেন্সিলের একটা মানসিক প্রতীকী চিহ্ন তৈরি করতে পেরেছিলে, যে প্রতীকী চিহ্নটা তোমার মাথার মধ্যে ভরে রাখতে পেরেছিলে। পেন্সিলের কথা ভাবতে গেলে ওই পেন্সিলের প্রতীকী চিহ্নটা দিয়ে তুমি ভাবতে পারতে এর আগে স্টেজে। কিন্তু এই স্টেজে তুমি লজিক্যাল থিঙ্কিং এ চলে এলে, কে বড় কে ছোট, কার ওজন বেশি, কে ভালো পারফর্ম করতে পারবে, কোন পেন্সিলের কি পারফরমেন্স হতে পারে, ঠিক আছে, সবকিছু বিচার করার ক্ষমতা এগুলো তোমার চোখের সামনে থাকলে তুমি করতে পারবে। ঠিক আছে, কিন্তু এই তিনটে পেন্সিলকে তুমি যদি একটু অন্যভাবে বলো যে এ পেন্সিলের থেকে সি পেন্সিল বড়, সি পেন্সিলের থেকে বি পেন্সিল বড়, তাহলে বলো তো কে বড় কে ছোট? চোখের সামনে থেকে সরিয়ে দেওয়া হলো, চোখের সামনে আছে, তখন তুমি কিন্তু বিচার করতে পারবে কে বড় কে ছোট। ধরো নামগুলো চেঞ্জ করলাম, এ সি বি, এ সি বি, তুমি খুব সহজে বলতে পারবে তোমার চোখের সামনে রয়েছে। তুমি কিন্তু একটা লজিক্যাল অর্ডার এদেরকে দিতে পারবে। যদি দৈর্ঘ্য নিয়ে দাও, দিতে পারো যে এর থেকে বি বড়, তার থেকে সি বড়। তুমি একটা নির্দিষ্ট লজিক্যাল অর্ডার দিতে পারলে কার থেকে কে বড় কে ছোট, একটা এদের নিয়ে লজিক্যাল থিঙ্কিং তুমি তৈরি করতে পারলে, সেটা তার দৈর্ঘ্যের নিরিখে হোক বা অন্য কিছুর নিরিখে হোক। কিন্তু তোমাকে যদি এটা সামনে না দিয়ে, তোমাকে যদি ব্যাপারটা মূর্ত না করে, এটা তো মূর্ত, তোমার চোখের সামনে পেন্সিল গুলো দিয়েছি, তুমি এদেরকে বিচার বিশ্লেষণ করতে পারছো, তোমার যৌক্তিক ক্ষমতা দিয়ে তুমি এই তিনটে পেন্সিলের বিচার বিশ্লেষণ করতে পারবে। কিন্তু এই তিনটে পেন্সিলকে যদি তোমার চোখের সামনে না দিয়ে তোমাকে বলা হয়, তোমাকে তিনটে পেন্সিল দেওয়া হয়েছে, এ পেন্সিল বি পেন্সিল সি পেন্সিল, এর থেকে সি বড় আবার সি এর থেকে বি ছোট, হ্যাঁ, তাহলে কে কার থেকে বড় কার থেকে ছোট বলো তো? তুমি তখন আর ভাবতে পারবে না, তোমার চোখের সামনে নেই, তখন লজিক্যাল অর্ডারটা তুমি আর তৈরি করতে পারবে না। এই লিমিটেশনটা এই পর্যায়ে হয়। লিমিটেশনটা কোথায় ভালো করে বুঝে নাও। লিমিটেশনটা কোথায়, কি অ্যাচিভমেন্ট হয় আর কি তোমার লিমিটেশন। তোমার অ্যাচিভমেন্ট হচ্ছে তুমি চোখের সামনে এদেরকে দেখতে পাচ্ছ, এদেরকে নিয়ে তুমি একটা লজিক্যাল থিঙ্কিং করতে পারবে, কে ভালো পারফরমেন্স করতে পারে, কে দৈর্ঘ্যে বেশি, কার রংটা কতটা চকচকে বা চকচকে নয়, কে কতটা নতুন কে কতটা পুরনো। তুমি এদের মধ্যে একটা কম্প্যারিজন এবং একটা লজিক্যাল অর্ডার দিতে পারবে, এদের মধ্যে একটা তুমি লজিক্যাল কম্প্যারিজন করতে পারবে, লজিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কিং এ যেতে পারবে। সামনে আছে বলে, মূর্ত বলে, যা কিছু পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেন্স করতে পারছো তাই মূর্ত, তাই কংক্রিট, তাই কংক্রিট, তাই মূর্ত, তাই কংক্রিট। এ মূর্ত বলে তুমি করতে পারছো, এদের মধ্যে লজিক্যাল থিঙ্কিং এ তুমি যেতে পারছো, কম্প্যারিজন টম্পারিজন যা খুশি করতে পারছো। সেই ক্ষমতাটা তোমার এই পর্যায়ে অর্জন হয়েছে। কিন্তু তোমাকে যদি এই তিনটে পেন্সিল সরিয়ে নিয়ে বলা হয় এর থেকে বি বড়, সি এর থেকে বি ছোট, এর থেকে বি বড়, এ পেন্সিলের থেকে বি পেন্সিল বড়, সি এর থেকে বি পেন্সিল ছোট, তাহলে বলো তো একটা ক্রম তৈরি করো তো, ছোট থেকে বড়, কে বড় কে ছোট, ছোট থেকে বড় বড় একটা ক্রম তৈরি করো তো। তুমি তখন আর করতে পারছো না। তার মানে তুমি কি করতে পারছো না বলো তো? যখন এই জিনিসটা মূর্ত নয়, কংক্রিট নয়, অ্যাবস্ট্রাক্ট, তোমার চোখের সামনে থাকছে না, তখন তুমি আর এদের মধ্যে কোনো লজিক্যাল থিঙ্কিং এ যেতে পারছো না। তার মানে এই পর্যায়ে তুমি তাদেরকে নিয়েই লজিক্যাল থিঙ্কিং এ যেতে পারবে, যৌক্তিক চিন্তা করতে পারবে, যা তোমার চোখের সামনে রয়েছে বা মূর্ত।
পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেন্স করতে পারছো। যা কংক্রিট, যার এক্সিস্টেন্স তুমি ফিল করতে পারছো বা রিয়েলাইজ করতে পারছো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বা দেখতে পাচ্ছো, তাকে নিয়ে তুমি যৌক্তিক চিন্তা করতে পারবে, মেন্টাল যে অপারেশন সেটা করতে পারবে, মানসিক সক্রিয়তায় যেতে পারবে। কিন্তু যা তোমার চোখের সামনে নেই, সহজে তাদের নিয়ে কোনো জটিল চিন্তায় বা যৌক্তিক চিন্তায় তুমি যেতে পারবে না এই স্তরে। আমার কথা স্পষ্ট? হ্যাঁ নাই উত্তর দাও। তোমরা বুঝতে পেরেছো? পেন্সিল সরিয়ে নিয়ে আমি যদি মুখে বলি যে কন্ডিশনটা তুমি এখন চোখে দেখছো, তুমি বিচার করতে পারবে, চোখে দেখে তুমি বিচার করতে পারবে, তুমি ছোট থেকে বড় সাজাতে পারবে, কে ছোট কে বড় তুমি লজিক্যাল অর্ডারে সাজিয়ে দেবে। কিন্তু আমি যদি চোখের সামনে থেকে পেন্সিল গুলো সরিয়ে নিয়ে তোমাকে ভার্বালি বলি, মৌখিক ভাবে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করি, যেটা এখন তোমার চোখের সামনে তিনটে পেন্সিল আছে, সেটা না করে মূর্ত না করে যদি জিনিসটাকে বিমূর্ত করে দিই, তোমাকে ভার্বালি যদি রিপ্রেজেন্ট করি যে এ পেন্সিলের থেকে বি পেন্সিল বড়, সি পেন্সিলের থেকে বি পেন্সিল ছোট, তাহলে বলো তো ছোট থেকে বড় সাজাও তো। তখন তুমি আর, সেটাই তোমার লিমিটেশন, তুমি করতে পারছো না। তার মানে তুমি কি করতে পারলে আর কি পারলে না, তোমরা উত্তর দাও এরপরে। যেটা মুহূর্ত চোখের সামনে আছে সেটা সম্বন্ধে একটা ধারণা দেয়া যাবে, স্পষ্ট। যৌক্তিক একটা চিন্তা করতে পারছি, মানসিক হ্যাঁ। সক্রিয়তা, রিয়েল যে মেন্টাল আমার অপারেশন সেটা দেখাতে পারছি, মানে যৌক্তিক চিন্তা করতে পারছি। ঠিক আছে, যেটা আমার চোখের সামনে আছে, যেটা মূর্ত, যেটা কংক্রিট, তাকে নিয়ে যৌক্তিক চিন্তা এখানে করতে পারছি। যা আউট অফ সাইট, যা তোমার কাছে বিমূর্ত, তাকে নিয়ে কিন্তু লজিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা তোমার এখানে জন্মালো না। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ নাই উত্তর দাও। হ্যাঁ স্যার, হ্যাঁ পেরেছি। স্যার। এইটা হচ্ছে মেন অ্যাচিভমেন্ট এখানে, এটাই মেন ফিচার্স এই পর্যায়ে। তোমার কি মেন অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে এটা। এরপরে এরকম অনেক বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণে আমরা এরপরে যাব ধীরে ধীরে। কি ফিচার্স একদম ক্যাটাগরিক্যালি আমরা পড়বো। আমরা যদি প্রথম পড়ি, ঠিক আছে, আমরা ওই সংরক্ষণটা পড়ি, কনজারভেশন। বলতো এর আগের স্টেজে আমরা এরপরে কি পড়তে যাচ্ছি বলতো? এই স্টেজে আমরা কি অর্জন করছি কি করছি না, কি বৈশিষ্ট্য থাকছে আমাদের কি থাকছে না, সেটা আমরা পড়তে যাচ্ছি। এই মুক্ত সক্রিয়তা স্তরে এক হচ্ছে সংরক্ষণ, কনজারভেশন। সংরক্ষণ বিষয়টা কি আমি আগের দিন বলেছি, লিখিয়ে দিয়েছি, তাই নতুন করে আমি এখন লেখাতে যাচ্ছি না। যে কোনো বস্তুর বাহ্যিক কিছু পরিবর্তন হলেও মূল বস্তুটার কোনো পরিবর্তন হয় না, এই বোধকেই আমরা সংরক্ষণ বলি। বাহ্যিক কিছু পরিবর্তন হলেই যে মূল বস্তুটার কোনো পরিবর্তন হয় না, এই বোধটাকে সংরক্ষণ বলি। বলতো এই বোধটা কি আগের পর্যায়ে ছিল আমাদের? রেসপন্স করো। না স্যার। না না ছিল স্যার। না। স্যার। তার মানে আগের পর্যায়ে কি ছিল? ল্যাক অফ কনজারভেশন, ল্যাক অফ থট অফ কনজারভেশন হ্যাঁ। বা ল্যাক অফ কনসেপ্ট অফ কনজারভেশন। ঠিক আছে, মানে আমাদের আর আগের পর্যায়ে এই ধারণাটার অভাব ছিল। সংরক্ষণের যে ধারণা, কোন বস্তুর বাহ্যিক পরিবর্তন হলেও যে বস্তুটার পরিবর্তন হয় না, মূল বস্তুটার পরিবর্তন নাও হতে পারে, সেটা পরিমাপ বা যা কিছুর হোক, সেই ধারণাটা আমাদের আগে ছিল না। সেটা কোথায় অর্জন করলাম আমরা? রেসপন্স করো, তাহলে কোথায় অর্জন করছি আমরা? মূর্ত সক্রিয়তা কংক্রিট স্তর। অপারেশনে নিয়েছি। তার মানে এই পর্যায়ে শিশুরা প্রথম বুঝলো সংরক্ষণ কি না, সেটা আর বলার আমার জায়গা নেই, কারণ আমি অলরেডি সংরক্ষণ কি তার থট দিয়ে দিয়েছি। তাহলে আমরা এখন বলতে চাইছি সংরক্ষণ, শিশুরা, শিশুদের সংরক্ষণের ধারণা এই পর্যায়েই তৈরি হয়। এই পর্যায়ে তৈরি হয়। আমি উদাহরণ দেবো, সেটা পরের কথা। তার মানে এই পর্যায়ে শিশুরা বুঝলো যে আকার আকৃতি বদলালেও তার পরিমাণ এক থাকতে পারে। কিরকম? আমি আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, যে ধরো এখানে একটা লিকুইড আছে, পাত্র এ, এটা চওড়া এবং কি বলেছিলাম, খাটো, তাই তো? মানে কি হ্যাঁ স্যার, আর বলেছিলাম যেন? একটা সরু লম্বা। সরু লম্বা, সরু লম্বা, আর এটা কি হ্যাঁ স্যার। বলেছিলাম? চওড়া খাটো বেটে, তাই তো? হ্যাঁ স্যার। কম হ্যাঁ স্যার। উচ্চতা। ওরা বড় বলেছিলেন স্যার। চওড়া কম উচ্চতার। চওড়া বড় আর সরু লম্বা। ওরা বড় আচ্ছা আর ঠিক আছে, সরু সে লম্বা। ওই যে টার্মটা ইউজ করতে হবে, বা আমাদের কনসেপচুয়াল টার্ম আমরা ইউজ করি শেখার মতো করে, ঠিক আছে? ঠিক আছে, ওটা করেছি। চওড়া কম উচ্চতা,
ঠিক আছে। এটা কম উচ্চতার, এটা সরু, বেশি উচ্চতার, তাই তো? হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। কিছু অসুবিধা? হ্যাঁ স্যার। তো এই জিনিসটা, এই লিকুইডটাই আমরা এখানে ঢাললাম, আর একটা পাত্রও নেওয়া যায়। এই জিনিসটাই আমরা এখানে ঢাকলাম, এটা সরু, এই জিনিসটাই আমরা এখানে ঢাললাম, দিয়ে দেখলাম অনেকটা উঠে গেছে, দৈর্ঘ্যে অনেকটা পাত্রতে উঠে গেছে, যেহেতু সরু লম্বা। আগের স্টেজে মনে করছিলাম এইটাই বোধহয় বেশি জল আছে, তাই তো মনে করছিলাম, বা এইটাই বোধহয় বেশি লিকুইড আছে, পাত্র বি তে বোধহয় বেশি লিকুইড আছে, আমরা আগের স্টেজে মনে করছিলাম। ওটাই হচ্ছে সংরক্ষণের ধারণার অভাব। যে সংরক্ষণটা কি, ওইটাই বলছি, কোনো বস্তুর বাহ্যিক কিছু পরিবর্তন, এখানে বাহ্যিক পরিবর্তন হয়েছে বস্তুটা কি, না উচ্চতাই বেড়েছে। এখানে যা প্রথম পাত্রে যা উচ্চতা ছিল, দ্বিতীয় পাত্রে লিকুইডটা উচ্চতা বেশি হয়েছে, স্বাভাবিকভাবেই বেশি হয়েছে যেহেতু সরু পাত্র। তো বাহ্যিক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মূল বস্তুটার পরিবর্তন যে হয়নি, আগের স্টেজে আমরা রিয়েলাইজ করতে পারছিলাম না, ভাবছিলাম বেশি উচ্চতা মানে সেখানে বেশি লিকুইড আছে, এর আগের স্টেজে ভাবছিলাম। সেটাই সংরক্ষণের ধারণার অভাব, সেটাকে আমরা বলেছিলাম। তাহলে এই স্টেজে আমরা কি ভাববো বলতো, কি ভাবতে পারবো, যে না এই পাত্র থেকে তো এখানে ঢাললো, তাহলে এখানে উচ্চতা বাড়লো বটে, লিকুইডটা একটু বেশি লেভেল পর্যন্ত দেখাচ্ছে বটে, যেহেতু এই পাত্র থেকে এখানে ঢালা, অন্য কোনো জায়গা থেকে লিকুইড আসেনি, তাহলে নিশ্চিতভাবে দুটো পাত্রে কিন্তু তরলের আয়তন এক। এইটা এখানে ভাবতে পাচ্ছি, যে কিছু আকার আকৃতি চেঞ্জ হতে পারে, কিছু বাহ্যিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি হয়তো, হলে কি হবে, এখানে কিন্তু জলের পরিমাণের কোনো পরিবর্তন হয়নি। পাত্র এ এর জল কি পাত্র বি এতে ঢালা হয়েছে, এই বোধটা আমাদের জন্মালো এখানে। অতএব এখানে কিন্তু কনজারভেশনের ধারণাটা প্রথম জন্মালো, বাহ্যিক কিছু চেঞ্জ দেখে আমরা প্রভাবিত হলাম না, যেটা আগের স্টেজে আমরা হয়ে যাচ্ছিলাম, বাহ্যিক কিছু চেঞ্জ দেখে আমরা ভাবছিলাম, তাহলে বোধহয় পরিমাণও চেঞ্জ হয়ে গেল, বা আগের জিনিসটা এখানে নেই, বা এই তরলটাই যে এই স্থান দখল করলো, এই পাত্র দখল করলো, এই ধারণাটা আমরা পাচ্ছিলাম না, ভাবতে পারছিলাম না। কারণ সেখানে ল্যাক অফ থট অফ কনজারভেশন ছিল, আমরা কনজারভেশন সংরক্ষণের ধারণাটা তখনও তৈরি হয়নি। কারণ কি, আমাদের তো একদিনেই কগনিটিভ ডেভেলপমেন্ট হয় না বাবা, আমাদের যে মস্তিষ্কের যে বিকাশ সেটা ধীরে ধীরে হয়। আমরা একদিনে এই পর্যায়ে আসি না, প্রথম দিকে এটা ভাবতে পারি না, প্রথম দিকে কি ভাবি, যেটা লম্বা সেটা বেশি, যেটা ছোট বেটে সেটা বোধহয় কম, এইরকম ভাবেই তো আমরা ভাবি। ছোটবেলায় তো এরকমই আমাদের ভাবনা থাকে, আমাদের সংখ্যায় বেশি থাকলেই বেশি মনে করি। আমরা রসগোল্লা, তোমাকে তোমাকে যদি রসগোল্লা দেয় 5 টাকার সাহায্যে তিনটে, তুমি বেশি খুশি হবে। 20 টাকা সাইজের একটা দিলে একটা, ওই সেকেন্ড স্টেজ প্রাক সক্রিয়তা স্তরের স্টেজের ছেলেরা কি করবে, কি প্রেফার করবে, ধরো 20 টাকা সাইজের একটা রসগোল্লা দেওয়া হলো, মানে ব্যাপারটা এরকম, যে কোনো একটা দিক ভাববে। 20 টাকা সাইজের একটা রসগোল্লা দেওয়া হলো, আর 5 টাকা সাইজের তিনটে রসগোল্লা দেওয়া হলো, সে হয়তো ভাবতে পারে এটা বেশি। বা 5 টাকা সাইজের চারটে রসগোল্লা দেওয়া হলো, সে ভাবতে পারে এটা বেশি, তাই তো? 20 টাকা সাইজের একটা, আর 5 টাকা সাইজের চারটে, সে ভাবতে পারে এটা বেশি, সংখ্যায় বেশি আছে বলে। এটাই তো একমুখী ভাবনা, এটাই তো একমুখী ভাবনা। যদিও আমি এটাকে যদি এরকম বলি, 20 টাকা সাইজের এই একটা, মানে এরকম গোলাকার সন্দেশের ধাঁচা বা ছাঁচা, একে 4 টুকরো করে দিলাম, অরিজিনাল পিসটাকে, এখানে সন্দেশ আছে, সন্দেশের কি বলে মন্ডটা আছে, দিয়ে 4 টুকরো করে দিলাম। 4 টুকরো করলে এই সন্দেশের মন্ডটাকেই যে 4 টুকরো করলাম, অতএব এখানে যা মেটেরিয়াল ছিল এখানে সেই মেটেরিয়ালই আছে, এই ভাবনাটা প্রাক সক্রিয়তার ছেলেরা ভাবতে পারে না। ঠিক আছে, এই ভাবনাটা যে এখানে যা ছিল এখানে তাই আছে, এই ভাবনাটা ভাবতে পারে না। এ আর বি, এ আর বি এ কি চেঞ্জ হয়েছে, এ আর বি এ ফিজিক্যাল কিছু অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়েছে। এ আর বি এর কি চেঞ্জ হয়েছে, ফিজিক্যাল কিছু অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়েছে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হলেই ওই প্রাক সক্রিয়তার ছেলেরা প্রভাবিত হয়ে যায়, তারা দুটো জিনিসকে আলাদা ভাবে, এক ভাবতে পারে না। ফিজিক্যাল কিছু অ্যাপিয়ারেন্স বা কিছু ডাইমেনশন চেঞ্জ হলেই তারা ভাবে বোধহয় দুটো জিনিসের পরিমাণগতভাবে আলাদা, বা দুটো জিনিস ভিন্ন, বা এই জিনিসটাই এই জিনিসটা, সেটা ভাবতে পারে না। সেটা হচ্ছে আগের পর্যায়ে। কিন্তু এই পর্যায়ে সেই লিমিটেশন থেকে সে বেরুতে পারে না, সে বুঝতে পারে যে এইটাকেই তো 4 টুকরো করলো, অতএব এখানে যে পরিমাণ সন্দেশ ছিল এখানে সেই পরিমাণ সন্দেশ আছে, সেটা কিন্তু তৃতীয় পর্যায়ে সেই ভাবনাটা সে করতে পারে। এটাই সংরক্ষণের সূত্র, মানে প্রথমের সঙ্গে দ্বিতীয়কে যে ভাবা,
যে জিনিসটা এক, এখান থেকেই এটা এসছে, অতএব জিনিস দুটো আলাদা নয়, এই ভাবনাটাই হচ্ছে সংরক্ষণ। এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে তৈরি হয়, ঠিক আছে, যেটা এর আগের পর্যায়ে ছিল না। কারো কোনো কনফিউশন? হ্যাঁ নয় উত্তর দাও। সেটা শুধু জলের উচ্চতা দিয়ে নয়, এরকম সন্দেশের মন্ড দিয়েও তুমি ভাবতে পারো, কোনো অসুবিধা নাই। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হলো, ফিজিক্যাল ডাইমেনশন চেঞ্জ হলেই সে ভেবে নেবে জিনিসটা আলাদা বা পরিমাণগতভাবে আলাদা। এই ভাবনাটা আগের স্টেজে হয়, সে ভাবতে পারে না এই জিনিসটা এই জিনিসটা, যেটা এর পরের স্টেজে তৈরি হয়। যে এখান থেকেই তো আমরা চার টুকরো করলাম, অতএব এখানে যে পরিমাণ জিনিস আছে এখানে সেই পরিমাণই জিনিস আছে। এর আগের স্টেজে তার চোখের সামনে তুমি যদি চার টুকরো করো, তার চোখের সামনে যদি চারটে মন্ড বানিয়ে দাও, তাহলেও সে এটা রিয়েলাইজ করতে পারে না যে এখানে যা আছে এখানে তাই আছে। সে কিন্তু এটাই ভাবে, হয়তো ভাবতে পারে যে হয় এখানে বেশি আছে না হলে এখানে বেশি আছে, এটা ভাববে সে। দুটো যে ইকুইভ্যালেন্ট সেটা ভাবার ক্ষমতা তার থাকে না। এ ভাবতে পারে, হয় ভাবতে পারে এটাতে বেশি আছে, নয় ভাবতে পারে এটাতে বেশি আছে, যে কোনো একটা দিকে সে বিবেচনা করবে। আমার কথা স্পষ্ট? হ্যাঁ নয় উত্তর দাও। হ্যাঁ স্যার। তাহলে স্যার এটা ভুললে স্যার চলবে না, তোমাকে যদি প্রশ্ন করে সংরক্ষণের ধারণা কোন পর্যায়ে আমাদের তৈরি হয়, তাহলে উত্তর কি হয়ে যাবে? স্যার মূর্ত স্মুথ সক্রিয় স্টেজ। কমপ্লিট অপারেশনাল স্টেজে। একদম। স্যার এই কনজারভেশনের ধারণা কি মানে প্রাক সক্রিয়তার স্তরের শেষের দিকে কি শুরু হতে পারে? হতে পারে, তাতে কিছু এসে যায় না। কিন্তু সংরক্ষণের ধারণা শেষ হতেই পারে, এগুলো কোনো রকম লিমিটেশন হয় না, ঠিক আছে। এরকম কোনো লিমিটেশন হয় না যে এর আগের স্টেজে বা একটা 6 বছরের শেষে ছেলে সংরক্ষণের ধারণা তৈরি হবে না। কিন্তু আমার যা কোয়েশ্চেন পরিষ্কার বুঝে নাও, সংরক্ষণের ধারণা একদম এইখানেই এটা জটিলতা, কেউ মোটেও কনফিউজ হও না। আমি এই কোয়েশ্চেন গুলো তোমাকে দিয়ে ক্লিয়ার করে দেবো, এবং তোমার কনফিউশনের কোনো জায়গা থাকবে না। কি, যে কোন স্টেজে কি ডেভেলপ হয়, তোমার কোনো কনফিউশন থাকবে না। এখানে একটা কনফিউশন থাকার কারণ ওটাই, কারণ আমাদের এই কোনো কিছু ডেভেলপমেন্ট একটা ধারাবাহিক প্রক্রিয়া, হুট করে কোনো কিছু চলে আসে না। ওই যে শেষ স্টেজে কিছু কিছু জিনিসের মানে মানে তোমার উপস্থিতিটা, তুমি কনফিউজ হচ্ছ, কিচ্ছু কনফিউজ হবে না, যেখানে কনফিউজ হওয়ার আছে আমি সেটাকে বলে দেবো, ঠিক আছে। যেমন অবজেক্ট পার্মানেন্স, ওটাকে নিয়ে তুমি কনফিউজ হতে পারো, সেই জন্য আমি ক্লিয়ার করেছি এবং নোট দিয়েছি 18 থেকে 24 মাসে তোমার অবজেক্ট পার্মানেন্সের ধারণা প্রথম বিকশিত হয়। অবজেক্ট পার্মানেন্সের ধারণা প্রথম বিকশিত হয় 18 থেকে 24 মাসে, স্পষ্ট লিখেছি। আবার অবজেক্ট পার্মানেন্সের ধারণা থাকে না, সেটাও কিন্তু ওই তোমার সেন্সারি মোটর স্টেজে। ওই রকম ভাবে তুমি সবকিছু বিবেচনা করবে না, বিবেচনা অফকোর্স করবে, করার যেখানে জায়গা, কোয়েশ্চেনটা যেমন সেরকম উত্তর। তোমাকে যদি বলে সংরক্ষণের ধারণা কোন স্টেজে থাকে না আর কোন স্টেজে তৈরি হয়, সবকিছু ওই ট্রানজিশন ফেজটা দেখায় না। ট্রানজিশন ফেজটা অবজেক্ট পার্মানেন্সের খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ট্রানজিশন ফেজ অন্য জিনিসের গুরুত্বপূর্ণ নয়। এখানেই তোমরা কনফিউজ হও। ট্রানজিশন ফেজ নিয়ে কোয়েশ্চেন অবজেক্ট পার্মানেন্সে গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্ত ক্যারেক্টারিস্টিক্সে গুরুত্বপূর্ণ নয়। তাহলে সবকিছু ঘেটে যাবে, ঠিক আছে, কিচ্ছু চাপ নিও না, আমি আছি। আমি যা কিছু বলছি শোনো, তুমি কোয়েশ্চেন করো, কোনো অসুবিধা নেই। ট্রানজিশন ফেজটা নিয়ে সবকিছুতে তোমাকে ঢোকাবে না, তোমাকে অবজেক্ট পার্মানেন্সের ট্রানজিশন নিয়ে ঢোকাবে, কারণ ওটা ক্রুশিয়াল। প্রথম স্টেজের শেষ দিকে বিকশিত হচ্ছে, ওটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা এবং নোট করার মতো, এবং ওটা কি খুব সিগনিফিকেন্ট। কিন্তু সংরক্ষণের নিয়ে তোমাকে কি হাইলাইট হবে, সংরক্ষণের ধারণা কোন স্টেজে থাকে না, সেটা প্রথম স্টেজে থাকে না, দ্বিতীয় স্টেজে থাকে না, একাধিক স্টেজে থাকে না। সংরক্ষণের ধারণা কোন স্টেজে তৈরি হয়, এইটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে। সংরক্ষণের কি কোয়েশ্চেন হয় আমি তোমাদেরকে দিয়ে দেবো স্পষ্ট আমার কাছে। আমি এমসিকিউ তৈরি করে ফেলেছি চাইল্ড ডেভেলপমেন্টের, অনেক, ঠিক আছে। এই ছুটিতে অনেকটা কাজ করতে পেরেছি আমি, প্রচুর এমসিকিউ গুরুত্বপূর্ণ তৈরি করতে পেরেছি চাইল্ড ডেভেলপমেন্টে, ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্টেরই করেছি। যাই হোক, তো তোমাকে বলবে সংরক্ষণের ধারণা কোন স্টেজে ডেভেলপ করে। সংরক্ষণের ধারণা কিন্তু কোথায় জন্ম নেয়, সংরক্ষণের ধারণা কিন্তু থাকে না কোন জায়গায়, সেটা হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরে। সংরক্ষণের ধারণা তৈরি হয় কোন স্টেজে, পরিষ্কার ভাবে সেটা তোমার উত্তর হয়ে যাবে, তৈরি হয় কোন স্টেজে, পরিষ্কার ভাবে তৈরি হয়ে যাবে মূর্ত সক্রিয়তা স্তরে, কোনো কনফিউশন নেই। কি বললাম তৌসিফ, শুনে নিয়েছো? হ্যাঁ নাই তো উত্তর দাও। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ। এরপরে আমার যদি অবজেক্ট পার্মানেন্স যদি 18 থেকে 24 মাসে তৈরি না হতো, তাহলে 2 বছর থেকে আমি প্রতীকী যে থট, সিম্বলিক থট করতে পারতাম না যে, আবার সেটা পিছু তো। হুম, ওই জন্য ওটা সিগনিফিকেন্ট। আমার কথা বুঝতে পেরেছো তৌসিফ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, বেশ, ঠিক আছে। তাহলে
তোমার কথা হচ্ছে সংরক্ষণের ধারণা কোন স্তরে দেখা যায় প্রথম? সেটা হচ্ছে মূর্ত সক্রিয়ত স্তরে প্রথম দেখা যায়। বিপরীত চিন্তা করার ক্ষমতা 2 নম্বর। বিপরীত চিন্তার ক্ষমতা। কনসেপ্ট অফ রিভার্সিবিলিটি। আমি অত কিছু দেখলাম না, বিপরীত চিন্তাকে বলে রিভার্সিবিলিটি। এই রিভার্সিবিলিটি হচ্ছে এবিলিটি, রিভার্সিবিলিটি হচ্ছে রিভার্স থটের এবিলিটি। হ্যাঁ, রিভার্সিবিলিটি হচ্ছে রিভার্স থট এবিলিটি। বিপরীত চিন্তা করার ক্ষমতা, বিপরীত চিন্তার ক্ষমতা, রিভার্সিবিলিটি। ব্যাপারটা কেমন? আমরা আগে বিপরীত চিন্তা করতে পারছিলাম না, বিপরীত চিন্তা করতে পারছিলাম না। আমি বলেছিলাম যে আমরা এটা বুঝতে পারছিলাম যে 5-এর সঙ্গে 2 যোগ করে 7 হয়, কিন্তু 7 থেকে 2 বিয়োগ করে 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 হয়, এটা আমরা হয়তো ভাবতে পারছিলাম। কিন্তু 7 থেকে যে 2 বিয়োগ করে 5-এ আসা যায়, সেই ভাবনাটা জন্ম হয়নি এর আগের স্টেজে। এটা রিভার্সিবিলিটি। শুধু সংখ্যা দিয়ে নয়, আমি অন্য উদাহরণ দিয়েছিলাম। কিসের উদাহরণ দিয়েছিলাম বলতো? কিসের উদাহরণ দিয়েছিলাম বলতো? হয়তো আমরা ভাবতে পারছিলাম ফুটবল দুইকে বলে স্যার, তুই দুইকে তিন একটা বলকে কাদার হ্যাঁ, মন্ডকে চ্যাপ্টা হ্যাঁ, বা গলিয়ে হ্যাঁ, হ্যাঁ, বাহ। 2-কে 3 গুণ করে 6 যাওয়া যায়, আমরা হয়তো এর আগের স্টেজে শিখতে পেরেছি। স্ট্রেট ফরওয়ার্ড এই ভাবনাটা আমরা তৈরি করতে পেরেছি। কিন্তু 6-কে আবার 3 ভাগ করে যে 2-এ যাওয়া যাবে ঠিক উল্টো রাস্তায়, সেটা আমরা ভাবার ক্ষমতা অর্জন করতে পারিনি। কিন্তু এটা আবার ভাবতে পেরেছি যে 6-কে 3 ভাগ করলে 2-এ যাবো, এটা ভাবতে পেরেছি আলাদা আলাদা ভাবে। 2-কে 3 গুণ করলে 6 যাবে, আলাদা আলাদা করে ভাবতে পারবো। কিন্তু কি করতে পারবো না? একটা কোহারেন্ট চিন্তা করতে পারবো না যে দুই দুই থেকে 3 গুণ করে 6 যাওয়া মানেই 6 থেকে 3 ভাগ করে 2 যাওয়া। এই জিনিসটা আমরা রিলেট করতে পারি না। কিন্তু আলাদা আলাদা ভাবে ভাবতে পারবো যে 2-কে 3 গুণ করলে 6 হয়, এটা ভাবতে পারবো। আবার 6-কে 3 ভাগ করলে 2 হয়, এটাও ভাবতে পারবো। কিন্তু 2-কে 3 গুণ করে 6 যাওয়া মানেই 6-কে 3 ভাগ করে 2 যাওয়া মানেই এটা যে প্রায় সিনোনিমাস, এই জিনিসটা আমরা ভাবার ক্ষমতা ছিল না তখন। বা আমি আর একটা উদাহরণ দিয়েছিলাম সংখ্যা ছাড়াও, সংখ্যার উদাহরণ প্রায় সব জায়গায় চলে। একটা কাদার বল, যেটা নিয়ে একটা শিশু খেলছে, হঠাৎ করে কেউ তার হাত থেকে নিয়ে মেঝেতে সজোরে আঘাত দিল, দিয়ে কি হয়ে গেল? একটা চ্যাপ্টা রুটির মতো হয়ে গেল। সে কিন্তু কাঁদতে শুরু করলো, হয়তো 4 বছরের বা 5 বছরের ছেলে, বা 3.5 বছরের 4 বছরের ছেলে কাঁদতে শুরু করলো। না, কাদার বল তার নষ্ট হয়ে গেছে। গোল জিনিসটা তার কাছে আকর্ষণীয় ছিল বা মজাদার ছিল, সে গোলটাকেই চাইছিল ভেতর থেকে, খুশি হয়েছিল গোল বলে। কিন্তু যখন চ্যাপটা হয়ে গেল, সে ভাবলো সব শেষ হয়ে গেল, যা, আমার গোল বল নষ্ট হয়ে গেল, এটাকে যে আবার গোলে ফিরিয়ে আনা যায়, এটাকেই যে আমি চ্যাপটা করেছি আঘাত করে, এটাকেও যে আমরা আবার পুনর্গঠন করতে পারি, এই রিভার্সেবল থটটা তার ছিল না। ঠিক আছে, সেটা সে করতে পারে না এর আগে স্টেজে, যেটা হচ্ছে এই স্টেজে অর্জন করলো। আমরা কি বলছি? সে এই স্টেজে অর্জন করছে বিপরীত চিন্তার ক্ষমতায়, এই স্টেজে তার অর্জিত হচ্ছে, তাই তো? যেগুলো আগের স্টেজে ছিল না, সেটা এই স্টেজে কি হচ্ছে বলো? সেটা এই স্টেজে অর্জিত হচ্ছে, হ্যাঁ স্যার। বিপরীত চিন্তার ক্ষমতা অর্জন হচ্ছে। আমি জাস্ট এটুকু লিখলাম, বিপরীত চিন্তার ক্ষমতা অর্জন। কারো কোনো কনফিউশন? না স্যার, বুঝতে পেরেছি। না তিন স্যার। নম্বর, খুব বেশি কথা বলার প্রয়োজন হবে না, তাও যা বলেছি ঠিক আছে, কারণ আগের দিনে এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের সুবিধা হয়েছে। ডিসেন্ট্রেশন। আচ্ছা, বাংলাটা প্রথম লিখি, কি লিখবো? একাধিক দিক চিন্তা করার ক্ষমতা, মাল্টিপল অ্যাসপেক্ট নিয়ে ভাববার ক্ষমতা, ফোকাস অন মাল্টিপল অ্যাসপেক্ট। বাংলায় লিখি বিকেন্দ্রিকতা। বিকেন্দ্রিকতা, হ্যাঁ, কেন্দ্রিকতা, বিকেন্দ্রিকতা। ঠিক আছে, তার বাংলা হচ্ছে, ধরো ইংরেজি হচ্ছে ডিসেন্ট্রেশন। সেন্ট্রেশন আর ডিসেন্ট্রেশন, আগের দিন সেন্ট্রেশন পড়িয়েছি তাই তো, আজকে ডিসেন্ট্রেশন পড়াচ্ছি। মানে ফোকাস অন মাল্টিপল অ্যাসপেক্ট। আসল কথাটা লিখি, ফোকাস অন মাল্টিপল অ্যাসপেক্ট অফ অবজেক্ট।
ফোকাস অন মাল্টিপল অ্যাসপেক্ট অফ অ্যান অবজেক্ট। ঠিক আছে, কোনো একটা জিনিস বা বিষয়বস্তুর উপর, সেটা অবজেক্ট কেন, কোনো থট আইডিয়া যা হোক, বিভিন্ন দিক দিক দিয়ে বিচার করার ক্ষমতা, বিভিন্ন দিক দিয়ে বিচার করার ক্ষমতা। আমরা ওই এক উদাহরণ, ওই গ্লাসের উদাহরণটা আনতে পারি, আমরা ওই গ্লাসের উদাহরণটা আবার টেনে আনতে পারি। এখানে একই উদাহরণ দুই দুই জায়গায় ইউজ হতে পারে, কারণ লিমিটেশনটা, একটা লিমিটেশন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারি, বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে দেখতে পারি। এই যে লিমিটেশনটা, এই যে কনজারভেশনের থটটা আমার তৈরি হয়নি, তার কারণ হচ্ছে ওই যে ডিসেন্ট্রেশনের থট তৈরি হয়নি বলে একটার সঙ্গে তো একটা রিলেটেড। ধরো, এই যে আমরা এই জলটাকে, প্রথম পাত্রের জলটাকে কম ভাবছিলাম, দ্বিতীয় পাত্রের জলটাকে বেশি ভাবছিলাম, তার কারণ এখানে, যেখানে আমার হয়তো তিনটে ডাইমেনশন, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বিবেচনা করার দরকার ছিল, এখানে কি কি আমার বিবেচনা করার দরকার ছিল? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তবেই তো জলের আয়তন বোঝা যায়। অ্যাকচুয়ালি জল বেশি না কম সেটা বোঝা যায় জলের আয়তন দিয়ে, তো নাকি 1 লিটার, 2 লিটার, 3 লিটার, এটা জলের হ্যাঁ কি, স্যার, হ্যাঁ জলের স্যার, আয়তন আয়তন। তো। আমরা বলি 1 লিটার জল, 2 লিটার জল, 3 লিটার জল, এই যে বেশি কমটা লিটার দিয়ে বুঝি, লিটারটা তো ইউনিট, কিসের ইউনিট? ভলিউম, আয়তনের ইউনিট। আয়তনের। আর আয়তন বুঝতে গেলে তিনটে ডাইমেনশনকে বিচার করতে হয় না, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। যে কোনো জিনিসের হ্যাঁ ভলিউম স্যার। বুঝতে গেলে তিনটে হ্যাঁ স্যার, ডাইমেনশনকে কনসিডার করতে হয়, লেন্থ, ব্রেইথ অ্যান্ড হাইট। এই তিনটে ডাইমেনশনকে বিচার করলে তবে তার আয়তনকে বিচার করা যায়। তো এই যে বলছিলাম, প্রথম পাত্রে জল কম আছে, দ্বিতীয় পাত্রে জল বেশি আছে, একটা বাচ্চা ছেলে এর আগের স্টেজে ভাবছিল। ঠিক আছে, আমরা শুধুমাত্র কোন দিকে ফোকাস হতে পেরেছিলাম বলতো? আমরা দৈর্ঘ্যের দিকে ফোকাস হতে পেরেছিলাম, প্রস্থ আর উচ্চতার দিকে ফোকাস হতে পারিনি, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাই জন্য আমাদের মনে হয়েছিল যে প্রথম পাত্রে জল কম, দ্বিতীয় পাত্রে জল বেশি। শুধুমাত্র আমরা কনসিডার করতে পেরেছিলাম একটা ডাইমেনশন, দৈর্ঘ্য। বাকি ডাইমেনশন গুলো যে আয়তনে কনসিডার করে, আয়তনের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ রোল আছে, সেটা আমরা বিবেচনা করতে পারি নাই। ঠিক আছে, তার মানে আমাদের মাল্টিপল অ্যাসপেক্ট অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে, একটা জিনিসের বিভিন্ন রকম যে অ্যাসপেক্ট আছে, দৃষ্টিভঙ্গি আছে, বিভিন্ন রকম যে তার ডাইমেনশন আছে, বিভিন্ন যে ধর ভাবনার দিক রয়েছে, সেটা আমাদের ভাবনার ক্ষমতা কিন্তু আগের স্টেজে ছিল না। সেন্ট্রেশন মানে এক কেন্দ্রিকতা ছিল আমাদের, যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে, একটা কোনো কিছু নিয়ে, অ্যাসপেক্ট নিয়ে আমরা ভাবতে পারছিলাম একসঙ্গে। একসঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে, অনেকগুলো দিক নিয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা অর্জন হয়নি। আমাদের তো কগনিটিভ ডেভেলপমেন্ট করছি, সবকিছুই কি আমরা একদিনে অর্জন করে নেব? না ধীরে ধীরে অর্জন করব? আমাদের মস্তিষ্কের বিকাশ একদিনই আমরা তিনটে ডাইমেনশনকে বিচার করতে শিখে যাব? এটা হতে পারে কখনো? এটাই তো না স্বাভাবিক। স্যার। মস্তিষ্কের বিকাশ তো একটা ধাপ ধাপ বরাবর হবে। হ্যাঁ ঠিকই ছিল, আগের স্টেজে আমরা একটা দিক বিবেচনা করতে পারছিলাম, দৈর্ঘ্যকে হয়তো রিয়েলাইজ করতে পারছিলাম। আস্তে আস্তে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব ডাইমেনশন কি রিয়েলাইজ করতে পারি। আমরা প্রথমে একটা সরল রেখাকে বুঝতে পারি, তারপরে একটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রকে 2D কে বুঝতে পারি, তারপরে হয়তো একটা ইটকে বুঝতে পারি 3D কে। মাল্টিপল ডাইমেনশন একসঙ্গে বোঝার ক্ষমতা আমাদের অর্জন হয়? হ্যাঁ না উত্তর দাও। হ্যাঁ স্যার, ধীরে ধীরে অর্জন হয়। হ্যাঁ, ধীরে ধীরে অর্জন হয়। তা সেই জন্যই তো এইগুলো, এই লিমিটেশন গুলো ছিল বলেই তো এই সংরক্ষণের ধারণার অভাব। ঠিক আছে, সেই লিমিটেশন গুলো আছে বলেই তো। তাহলে বিকেন্দ্রিকতা হচ্ছে ফোকাস অন মাল্টিপল অফ অ্যাসপেক্ট অফ অ্যান অবজেক্ট। বিভিন্ন দিক তুমি বিচার বিশ্লেষণ করতে পারছো। তাহলে এই স্টেজে তুমি এরকম কেটে দিও না, কিন্তু কেটে দিলাম আগের স্টেজটাকে বোঝানোর জন্য, এই আগের স্টেজটাকে বোঝানোর জন্য কেটে দিলাম। যেটা যেটা আগের স্টেজে তোমার কি যেন, প্রাক সক্রিয়তা স্তরে, যেটা হচ্ছে ইংরেজিতে কি বলে বলো? প্রাক সক্রিয়তা, বলো বলো বলো। প্রি প্রি অপারেশনাল প্রি স্টেজ। অপারেশনাল স্তর। প্রি অপারেশনাল স্টেজে এই জিনিসটা ছিল, এইটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। ক্লিয়ার করে দিচ্ছি, কাটার দরকার নেই। এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজে তুমি একটা অ্যাসপেক্টকে বুঝতে পারছিলে, কিন্তু তুমি হয়তো মাল্টিপল অ্যাসপেক্টকে একসঙ্গে বুঝতে পারছো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবাইকে একসঙ্গে বিবেচনা করার ক্ষমতা অর্জন করলে। সেটা কি, সেটা কোন কোন জায়গায় অর্জন করলে? কংক্রিট অপারেশনাল। কংক্রিট প্রি অপারেশনাল স্টেজে। অপারেশনাল। তাহলে তোমার এখানে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে, এটা তুমি এখানে অর্জন করলে। তাহলে ডিসেন্ট্রেশন, এই ক্ষমতাটা মানে মাল্টিপল অ্যাসপেক্টকে একসঙ্গে ভাবনা, মাল্টিপল ডাইমেনশনকে একসঙ্গে ভাবনা করার ক্ষমতা অর্জন করলে তুমি কিন্তু এই জায়গায়। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা
এই সমস্ত দিককে তুমি বিবেচনা করতে পারছো, শুধু শুধু দৈর্ঘ্য প্রস্থ নয়, আরো অন্য কিছু উদাহরণ দিতে পারি আমরা। চলো কিরকম উদাহরণ দিতে পারি, এটা ক্লিয়ার হয়েছে? সাথে হ্যাঁ না কাঠের উত্তর দাও। প্লাস্টিকের বল। হ্যাঁ 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 হ্যাঁ, আগের দিনে ক্লাসটা মন দিয়ে করেছে, আঁকি হ্যাঁ, পড়েছে, আঁকি পড়েছে, আরেকবার ঝালাই দিয়েছে বা ভেবেছে, ঝালাই না দিলেও বিষয়টা নিয়ে ভেবেছে। ঠিক আছে, তাই তো নাকি আঁকি? হ্যাঁ স্যার, পড়েছি। করেছো, তার জন্য এই কুইক রেসপন্স দিতে পারছো, তার জন্য এটাও ভালো করে গ্রহণ করতে পারবে, আজকের লার্নিংটাও তোমার ভালো হবে। ওই জন্য আগের দিনে পড়ে আসাটা কেন জরুরি, কারণ আগের দিনের সঙ্গে লিঙ্কেজ পুরো বিষয়টা। এরপরে আমি যে উদাহরণ টেনেছিলাম সেগুলো বলতে পারছি, এবং সেই উদাহরণগুলো খুব ভালো। ঠিক আছে, আমার ভাবনা চিন্তার ফসল সেই উদাহরণগুলো। যে কি, আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাকে বলতে পারি, তুমি মাল্টিপল অ্যাসপেক্ট একসঙ্গে ভাবতে পারবে, পারছো এই স্টেজে। ধরো আমি বলেছিলাম যে তোমাকে ধরো কতগুলো বল দিলাম, কতগুলো বল, হয়তো গোটা নয়েক বল দিলাম, এই গোটা নয়েক বল দিলাম। এই বলগুলোর মধ্যে কিরকম বল আছে, কালারের দিক দিয়ে, রঙের দিক দিয়ে যদি বিচার করি, হয়তো লাল রঙের বল আছে, সবুজ রঙের বল আছে, আর হলুদ রঙের বল আছে। তুমি যদি উপাদানের দিক দিয়ে বিচার করো, হয়তো কাঁচের বল আছে, কাঁচের বল আছে, হয়তো কাঠের বল আছে। ঠিক আছে, আরো কিছু থাকতে পারে, প্লাস্টিক থাকতে পারে। ঠিক আছে, গ্লাস, প্লাস্টিক, উডেন সবকিছুই থাকতে পারে, প্লাস্টিকের বল থাকতে পারে। আমি আর লিখলাম না, বেশি লিখে ভারী করছি না। এরপরে বলা হলো তোমাকে ঠিক এর আগের স্টেজে যখন এটাকে সেপারেট করতে বলছি, যে সেপারেট করতো বাবা, সেপারেট করতো বাবা, তুমি একদম খুব লাইট ওয়েতে, এটা খুব লজিক্যাল থিঙ্কিং নয়, ঠিক আছে, খুব জটিল থিঙ্কিং এর মধ্যে পড়ে না, হয়তো তুমি করতে পারবে, হয়তো তুমি করার ক্ষমতাটা অর্জন করবে। ঠিক আছে, খুব লাইট থিঙ্কিং এটা, খুব মানে মাইল্ড এটা, মানে এই কাজটা পুরো গুরুতর মেন্টাল ওয়ার্ক নয় আর কি। হুম। তো যাই হোক, এটা তুমি করলে কিরকম ভাবে করবে, করলেও তার মধ্যে ব্যাপক লিমিটেশন, একবারে প্রি অপারেশন মানে মস্তিষ্কের প্রাথমিক সক্রিয়তার জায়গায় তুমি থাকবে। মস্তিষ্ক সক্রিয় হচ্ছে বটে, একবারে যে সক্রিয় নয় সেটা নয়, হয়তো তুমি ডিফারেন্সিয়েট করছো বটে, কিন্তু তুমি সব দিক বিবেচনা করতে পারছো না। কিরকম, হয়তো তুমি শুধুমাত্র কি বিচার করলে, তুমি ভাগ করে দিলে, তুমি ভাগ করে দিলে কিরকম ভাবে, হয়তো তুমি রঙের উপর বেস করে ভাগ করলে, যেটা তোমার চোখে বেশি পড়লো, লাল বলগুলোকে একদিকে করলে, লাল বলগুলো চারটে লাল বল ছিল, তুমি একটা ঝুড়িতে করলে, তিনটে সবুজ বল ছিল, তুমি একটা ঝুড়িতে করে দিলে, আর হলুদ বল ছিল দুটো, তুমি এক করে দিলে, তুমি বললে আমার হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে, তুমি সন্তুষ্ট। তার মানে তুমি কি করলে, তোমাকে জাস্ট সেপারেট করতে বলা হয়েছে, তুমি সেপারেটটা একটা ডাইমেনশনের উপর ভিত্তি করে করে দিয়েছো, তাই তো? সেপারেটটা তুমি একটা ডাইমেনশনের উপর ভিত্তি করে করে দিতে করে দিয়েছো, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ নাই উত্তর দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয়তো তুমি উপাদানের কথা বিবেচনাই করতে পারোনি, বা আরো কিছু থাকতে পারে, আরো কিছু থাকতে পারে। ঠিক আছে, আরো কিছু, শুধু এই দুটো ভ্যারাইটি নয়, আরো ভ্যারাইটি থাকতে পারে এই বলের মধ্যে। ঠিক আছে, হয়তো কিছু গোলাকার আছে, কিছু হচ্ছে তোমার সাইজ কিউবয়েড, কিছু কিউবয়েড আছে, কিছু ভারী আছে, কিছু হয়তো হালকা আছে, বিভিন্ন দিক থাকতে পারে, বিভিন্ন দিক থাকতে পারে। তো যাই হোক, তুমি কিন্তু এর আগের স্টেজে জাস্ট তুমি যে কোনো একটা ভাবনার উপর ভেবে, হয়তো কেউ ভাবলো উপাদানগুলো, উপাদানগুলো সাধারণত ভাববে না, তার একটু স্তর আছে, তার কালার গুলো চোখে পড়বে, সে কালার গুলোকেই বেশি অ্যাকসেপ্ট করবে একটা বাচ্চা ছেলে, সে উপাদান নিয়ে ভাবার পর্যায়ে তখন যাবে না। সেইগুলোরও আবার নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে, যে তুমি কালারকে আগে ভাববে না উপাদানকে আগে ভাববে, সেটা যাওয়ার তোমাদের জায়গা নয় এটা। ঠিক আছে, তোমার শুধু এটা বোঝার জায়গা যে বিভিন্ন জিনিসকে আমরা বিবেচনা করতে পারবো না, আমরা একসঙ্গে একটা জিনিসকে বিবেচনা করতে পারবো। কিন্তু আজকে এই বিকেন্দ্রীকর্তা, এই স্টেজে তুমি কি করতে পারবে, হয়তো লাল রঙের কাঁচের বল, লাল রঙের কাঠের বল, লাল রঙের কাঁচের বল হয়তো তিনটে ছিল, লাল রঙের কাঠের বল একটা ছিল, মানে এই চারটে বলকে তুমি আবার দুই ভাগ করলে। সবুজ রঙের কাঁচের বল, সবুজ রঙের কাঁচের বল, হয়তো সবুজ বল আমরা বোধহয় কটা দিয়েছিলাম, তিনটে দিয়েছিলাম, হয়তো একটা ছিল, কাঠের বল হয়তো দুটো ছিল। হলুদ রঙের কাঁচের বল হয়তো একটা ছিল, কাঠের বল হয়তো একটা ছিল। তুমি এই স্টেজে, তুমি কংক্রিট অপারেশনাল স্টেজে, তার মানে তুমি কি বিবেচনা করতে পারলে, তুমি রংটাকেও বিবেচনা করতে পারলে,
তুমি উপাদানটাকেও বিবেচনা করতে পারলে, মাল্টিপল অ্যাসপেক্টের বিবেচনা তুমি করতে পারলে, মাল্টিপল অ্যাসপেক্টের বিবেচনা তুমি করতে পারলে, যেটা আগের স্টেজে তুমি করতে পারছিলে না। ওই যে মাঝে আবার দুটো ভাগ দিয়ে দিলাম, ওইটা তুমি তো আগের স্টেজে করতে পারছিলে না, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ না উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বিকেন্দ্রিকতা, বা একাধিক মানে দিকের চিন্তা ভাবনা করা, একাধিক দিক একসাথে দেখা, একসাথে, একদম সাইমালটেনিয়াসলি তুমি একসঙ্গে অনেকগুলো দিক বিবেচনা করছো। ঠিক আছে, তুমি কাটা কাটা ভাবে তো বিবেচনা করতেই পারো, সেটা তো বিবেচনার বিষয় নয়। একসঙ্গে অনেকগুলো বিষয়, অনেকগুলো ডাইমেনশন, অনেকগুলো অ্যাসপেক্টকে তুমি ভাবতে পারছো এই পর্যায়ে। বিকেন্দ্রিকতা হলো তোমার, রিভার্সিবিলিটি হলো তোমার, কনজারভেশন হলো সংরক্ষণ হলো, এরপরে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন তো তোমার এখান থেকে স্পষ্ট, আলাদা করে উদাহরণ দেওয়া আছে, দেওয়ার দরকার আছে? এই এই যে তুমি শ্রেণীবিন্যাস করতে পারছো লাল হলুদ সবুজ বলকে, এটা ক্লাসিফিকেশন নয় কি? ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন বিষয়টা কি? চলো, এখানে তোমার কি শ্রেণীকরণ, আর কি। শ্রেণীকরণ, ক্লাসিফিকেশন, চলো, যেটা তুমি যারা আমার কাছে রিজনিং করেছো তো আমরা তারা জানো যে ক্লাসিফিকেশন কি জিনিস। স্যার রিজনিং এর ক্লাসিফিকেশন আর এই ক্লাসিফিকেশন এক, হুবহু এক, হুবহু এক, এক জিনিস। ঠিক আছে, ক্লাসিফিকেশন মানে হচ্ছে অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো থট আছে, অনেকগুলো তোমার ব্যক্তি আছে, বস্তু আছে, যাই থাক না কেন, তাদের মধ্যে তাদের মধ্যে যে সাধারণ গুণাবলীগুলো আছে তার উপর বেস করে তাদেরকে একত্রীকরণ। ঠিক আছে, সাধারণ যে গুণাবলীগুলো আছে তার উপর ভিত্তি করে একত্রীকরণ, সেইটা হচ্ছে ক্লাসিফিকেশন। সাধারণ গুণাবলীর উপর ভিত্তি করে তুমি একত্রীকরণ। ধরো তোমাকে বলেছে আহ 3টে ফুলের কথা বলেছে, ধরো জবা ফুল দিয়েছে, গোলাপ ফুল দিয়েছে, মাধবী লতা দিয়েছে, আর আম দিয়েছে। তুমি এই স্টেজে বুঝতে পারো, এই স্টেজে বুঝতে পারো যে এইগুলো একটা দিকে, এইটা একটা দিকে, এই জিনিসটা তোমার তৈরি হয়, এটাই হচ্ছে শ্রেণীকরণ। শ্রেণীকরণ হচ্ছে একাধিক বস্তু থাকবে, তাদের মধ্যে সাধারণ যে গুণাবলী, তাদের মধ্যে সাধারণ গুণাবলীর উপর ভিত্তি করে, মানে কমন কোয়ালিটির উপর ভিত্তি করে, কমন কোয়ালিটি, এই তিনটের একটা কমন ফিচার্স আছে, এই তিনটের মধ্যে কমন ফিচার্স আছে, এই তিনটেকে একদিকে রাখো, যেই কমন ফিচার্স থেকে বাইরে তাকে আলাদা করো, এটাই হচ্ছে শ্রেণীকরণ। ঠিক আছে, এইটা তোমার এই পর্যায়ে জন্মায়, এটাকে আলাদা করে বলার প্রয়োজন হয় না। শ্রেণীকরণ হচ্ছে অনেক বস্তুর মধ্যে, কোনো কোনো বস্তুর মধ্যে সাদৃশ্য লক্ষ্য করতে পারো সাধারণ গুণাবলীর উপর ভিত্তি করে, যে সেই সাধারণ গুণাবলীর উপর ভিত্তি করে যে সাদৃশ্য, এবং এই সাদৃশ্যের উপর ভিত্তি করে যে একত্রীকরণ, সেটাই হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কি জিনিস আমি লিখে দিতে পারি, কিন্তু লেখার দরকার নেই, তোমাদের বইয়ে আছে। ঠিক আছে, যে অধিক সংখ্যক বস্তুর মধ্যে কোনো বিষয়ে সাদৃশ্য বা সাধারণ গুণাবলীর প্রেক্ষিতে একত্রীকরণ করাকে শ্রেণীকরণ বলে, ক্লাসিফিকেশন, সেটা আমরা রিজনিং এও করেছি। ঠিক আছে, এই ক্ষমতাটা কিন্তু তোমাকে এখানে জন্মায়। ঠিক আছে, যারা এক ক্যারেক্টারের, যারা এক ফিচার্সের, তারা একদিকে থাকবে, যে সেই গুণাবলীটা পেল না সে আলাদা, এটাই হচ্ছে শ্রেণীকরণ। সহজ কথা, তো এখানে বেশি সময় নষ্ট করলাম না। এই শ্রেণীকরণ করার ক্ষমতা, ক্লাসিফিকেশন করার ক্ষমতাটা কিন্তু এখানে জন্মায়। ঠিক আছে, তোমার ক্রম পর্যায় মানে সিরিয়েশন, সিরিজ থেকে কথাটা আসে। ব্যাপারটা কি, ওই যে প্রথমে 3টে পেন্সিল দিয়েছিলাম তোমার সামনে, একবারে প্রথমে 3টে পেন্সিল দিয়েছিলাম, 3টে পেন্সিলকে তুমি তাদের লেন্থ অনুযায়ী এইভাবে কি করতে পেরেছিলে, এ সব থেকে ছোট, তার থেকে বড় বি, তার থেকে বড় পেন্সিল সি, এটাই হচ্ছে কি করা, সিরিয়েশন, মানে ক্রম পর্যায়ে সাজানো। সেটা হতে পারে তার দৈর্ঘ্যের দিকে বিবেচনা করে, ঠিক আছে, হতে পারে তার ওজনের দিকে বিবেচনা করে, বড় থেকে ছোট সাজালে তুমি, ক্রম পর্যায়, ধাপ বাই ধাপ তুমি সাজালে, এই যে ক্ষমতাটা, ক্রম পর্যায়, ক্রম পর্যায় মানে কি, স্টেপ বাই স্টেপ তুমি উপরে উঠবে বা নিচে নামবে, তাই তো? হ্যাঁ বানায়, ক্রম পর্যায় মানে তো তাই বোঝায়, হ্যাঁ স্যার। হ্যাঁ। ক্রমে ক্রমে উপরে ওঠা, ক্রমে ক্রমে নিচে নামা, বা ক্রমে ক্রমে তার ফিচার্স কে চেঞ্জ করা, সেটাই ক্রম পর্যায়। এই যে এর থেকে বি পেন্সিলটা বড় ছিল, আজকে শুরুতে বলেছিলাম
বিয়ের থেকে সি পেন্সিল বড় ছিল, এই যে স্টেপ বাই স্টেপ, ধাপ বাই ধাপ দৈর্ঘ্য অনুযায়ী সাজালে, এই যে সাজানোটা, এটা হচ্ছে ক্রমপর্যায়, সিরিয়েশন। এই জিনিসটা কিন্তু এখানে তোমার তৈরি হয়, কিন্তু তৈরি হলে কি হবে, চোখের সামনে থাকলে তুমি এই লজিক্যাল থিঙ্কিংটা করতে পারবে। চোখের সামনে থেকে আউট করে দিলে কিন্তু তুমি এই ক্রমপর্যায় আর সাজাতে পারবে না। কি বললাম, বুঝেছো? এইগুলো কিন্তু সবই একটা লজিক্যাল থিঙ্কিং। আমরা যা ভাবছি এগুলো সবই লজিক্যাল থিঙ্কিং, যা সামনে আছে তার উপর ভিত্তি করে। এখানে যা কিছু তুমি লজিক্যাল থিঙ্ক করতে পারছো, এই যে এই তিনটে এক এক করো, এই তিনটে ফুল, এই তিনটে ফুলের নাম ছিল না, জাস্ট তিনটে ফুলকে তোমার চোখের সামনে দেওয়া হয়েছিল, এই চারটে জিনিসকে তোমার চোখের সামনে দেওয়া হয়েছে। তুমি কি করলে, তিনটে ফুলকে এক জায়গায় ভাবলে, এটাকে আলাদা ভাবলে, যে এ ফুল নয় এ আলাদা বাবা, এ ফুল নয় এ আলাদা, এইগুলো ফুল, এইগুলোকে এক এক ছাতার তলায় নিয়ে এসো। এইটাই শ্রেণীকরণ। সেটা ফুল কেন, তুমি আমার কাছে যারা ক্লাসিফিকেশন করেছো সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এই যে পৃথকীকরণ করার ক্ষমতা, তার ক্যারেক্টারের উপর বেস করে, তার পজিটিভ সিমিলারিটির উপর বেস করে, সেটাই হচ্ছে শ্রেণীকরণ। আর ক্রমপর্যায়ে হচ্ছে ধাপ বাই ধাপ তার ফিচার্স এর উপর বেস করে, যে তার ক্যারেক্টারের চেঞ্জ, সেটা বেশির দিকে, কমের দিকে বা অন্য দিকে। এই যে লজিক্যাল অর্ডারে সাজানো, এই যে লজিক্যাল অর্ডারে সাজানো, সেটা কিন্তু এখানেই তৈরি হয়। আচ্ছা, শ্রেণীকরণ এবং ক্রমপর্যায় কি এক? না স্যার, এক না নয়। স্যার। এক হওয়ার কোনো জায়গা নেই। এখানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, হয়তো তিনটে জিনিস আছে, তিনটে বাটখারা দিয়ে দিয়েছে। তুমি হয়তো সব থেকে ভারী বাটখারাটা প্রথমে লিখলে, সব থেকে ভারী বাটখারাটা বি বাটখারা, ঠিক আছে? তোমাকে বলেছে যে তুমি সব থেকে বেশি থেকে ছোট পর্যন্ত সাজা, বা কোনটা সব থেকে বেশি ওজন, তারপরে কোনটা, তারপরে কোনটা। তুমি কিন্তু লজিক্যাল অর্ডারটা দেওয়ার ক্ষমতা অর্জন করবে। তোমার চোখের সামনে যদি তিনটে বাটখারাকে দেওয়া হয়, এটা বি, এটা সি বাটখারা, এটা এ বাটখারা, ঠিক আছে? তুমি কিন্তু পরিষ্কার তোমার চোখের সামনে যদি এর উপস্থিতি থাকে, তোমাকে যদি বলে যে কোনটা সব থেকে বেশি ভারী, তারপরে কোনটা, তারপরে কোনটা, তুমি কিন্তু বলতে পারবে বি সব থেকে বেশি। এটা কিন্তু এ সব থেকে বেশি হয়েছে, হ্যাঁ, উপরেরটা এ সব থেকে বেশি হয়েছে, তারপরে বি, তারপরে সি। আগে উল্টোটা বলেছিলাম কিনা জানি না, খেয়াল নাই। ও আমার অবচেতন মানে অন্য মনস্ক হয়ে, অবচেতন মন বলবো না, অন্য মনস্ক হয়ে আমি কিন্তু এই অর্ডারটাকে এইভাবে, এ সব থেকে ছোট, তারপরে বি, তারপরে সি, সি হাইয়েস্ট, হ্যাঁ, যার দিকে বন্ধ মুখ সে ছোট হয়। আগে যখন পেন্সিল সাজিয়েছিলাম, এই পেন্সিলটা সব থেকে ছোট ছিল না বড় ছিল গো? ছোট ছিল, কিন্তু এরকম বোধহয় উল্টোটা লিখে ফেলেছিলাম। যদি লিখে ফেলি কারেকশন করে নেবে। ঠিক আছে, কি বললাম শুনলে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। শুনছি। স্যার, উল্টোই হ্যাঁ, লেখা ছিল। আচ্ছা, উল্টো করে দিয়েছিলাম, কেউ তোমরা বলনি, বলা দরকার ছিল। ঠিক আছে, ওটা আমি করে ফেলেছিলাম অসাবধানতাবশত। আমি করলেও আমার মানে এখানেই ধরা পড়ে গেল পড়াতে পড়াতে। আবার এরকমও হয় পড়িয়ে উঠে আমার হঠাৎ করে এরকম মনে হয়ে যায় যে ওই জিনিসটা আমি ভুল বলেছি। মানে এটা আমি আমি তো একদম মানে বলছি, এটা আমার বহু ক্ষেত্রে হয়েছে ভুল। মানে আমি সহজে যাতে না হয় সেই ব্যাপারে যথেষ্ট সাবধানই থাকি। কিন্তু ভুল যে হবে না এটা তো নয়। অসাবধানতাবশত আমি মুখে এক বলেছি আর লিখেছি এক, এরকম হতে পারে বা হয়, এটা স্বাভাবিক। যখন আমি একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এ থাকি, তোমাদেরকে বোঝানোর দিকে ধ্যান দিই, তখন বোঝাচ্ছি ঠিক, বলেছি ঠিক, কনসেপ্ট বিল্ডিং করেছি, কি লেখার সময় হয়তো একটু উল্টো লিখেছি। সেটা আমার কিন্তু পড়িয়ে উঠলাম হয়তো আমার মানে একদিন পরে হয়তো এটা মনে হলো যে এটা আমি এরকম পড়িয়েছি। ঠিক আছে, মনে হচ্ছে এখন। তো তখন আমি চেক করি আবার রেকর্ডিং বা কিছু, প্রয়োজনে পরে বলি। তো এখন এটাই ভুলটা আমার এখনই ধরা পড়ে গেল পড়াতে পড়াতে, এইটা যখন লিখতে যাচ্ছি। যাই হোক, বি সব থেকে বড়, তারপরে সি, তারপরে এ সব থেকে ছোট। এটা কি অনুযায়ী সাজাতে পারলাম? কি অনুযায়ী সাজানো পারলাম? ওজন অনুযায়ী স্যার, সাজাতে পারলাম ক্রমশ। এবং ক্রম পর্যায়ে সাজাতে পারলাম। এই যে ক্রম পর্যায়ে সাজানো, সেটা বড় থেকে ছোট হোক, বেশি থেকে কম হোক, ঠিক আছে, এই ক্ষমতাটা কিন্তু এখানে অর্জন হয়। আমার কথা স্পষ্ট? হ্যাঁ, নাই উত্তর দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যাস। এরপরে হচ্ছে আবার এটাকেও, এই যে লজিক্যাল অর্ডারে সাজানো না, এটাকে আবার আরেকটা কথা বলে, এটাকে বলে ট্রানজিটিভিটি। হ্যাঁ, সেটা আর আলাদা করে পড়াচ্ছি না। এই যে লজিক্যাল অর্ডারে সাজানো না, পড়িয়ে দিই। ছয়, যৌক্তিক সম্পর্ক বোঝা। যৌক্তিক সম্পর্ক বোঝা, ট্রানজিটিভিটি। ধরো যৌক্তিক সম্পর্ক মানে কি, তোমাকে বললাম এ ভারী বি এর থেকে, আবার বি ভারী সি এর থেকে। এখান থেকে একটা
এরকম যদি তোমার চোখের সামনে একটা রিপ্রেজেন্টেশন দিই, এরকম যদি একটা চোখের সামনে ইমেজ আকারে রিপ্রেজেন্টেশন দিই যে এ এর থেকে বি ভারী, বি এর থেকে এ ভারী, আবার বি এর থেকে এ ভারী, আবার সি এর থেকে বি ভারী, এ এর থেকে বি ভারী, আবার বি এর থেকে সি ভারী, এখান থেকে তুমি একটা কনক্লুশনে আসার ক্ষমতা এখানে অর্জন করো। তোমার যদি এই মেটেরিয়াল গুলো উপস্থিত থাকে, তোমার সামনে যদি এরকম মেটেরিয়াল উপস্থিত রাখা হয়, ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে একটা কি করতে পারো, যৌক্তিক সম্পর্ক টানতে পারতে পারো। কিরকম যৌক্তিক সম্পর্ক, যে এর থেকে বি ভারী মানে এ বি এর মধ্যে বি বড়, আবার বি এর সি এর থেকে বি ভারী মানে বি সি এর মধ্যে বি ভারী। এই যে মার্জ মার্জ করার ক্ষমতা, দুটো যুক্তিকে মার্জ করার ক্ষমতা, দুটো যুক্তি তোমার চোখের সামনে হাজির, দুটো যুক্তি তোমার চোখের সামনে যে কোনো ফর্মে হাজির, সেটা ইমেজ আকারে হোক, রিটেন ফর্মে হোক, বা যে কোনো আকারে হোক, বাস্তবিক জিনিস আকারে হোক, যে কোনো ভাবে দুটো জিনিস তোমার চোখের সামনে হাজির, তাদের মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক, লজিক্যাল একটা রিলেশন তৈরি করা, সেটা কিন্তু এই পর্যায়ে হয়। তুমি এবি দিয়ে আমি বললাম বলে বললাম এরকম ভাবে ভেবো না, ঠিক আছে? মানে এরকম একটা লজিক্যাল থিঙ্কিং তুমি তৈরি করতে পারো, মানে একটা কানেকশন তৈরি করার ক্ষমতা। আমি এখানে বলতে চাইছি, এবি দিয়ে বললাম, তুমি কে এবি দিয়ে ভাবতে হবে তার কোনো মানে নেই। তুমি চোখের সামনে যা দেখতে পাচ্ছ, দুটো আলাদা আলাদা ইনসিডেন্ট হতে পারে, দুটো দুটো তিনটে আলাদা আলাদা বস্তু হতে পারে, চোখের সামনে দেখতে পাচ্ছ, যে তুমি দেখতে পেলে একটা জায়গায় এ এ বেশি লম্বা, বি কম লম্বা, আবার একটা জায়গায় দেখতে পাচ্ছ বি বেশি লম্বা, সি কম লম্বা, আলাদা আলাদা প্রেক্ষাপটে উপস্থিত, তখন কিন্তু এই দুটোকে তুমি মার্জ করে বলতে পারবে, এই জিনিসটা বলতে পারবে। তার মানে সব থেকে লম্বা এ, তারপরে বি, তারপরে সি। তোমার চোখের সামনে হয়তো তিনটে জিনিস হাজির তিন রকম ফর্মে, হয়তো এ বি কে তুমি একসঙ্গে দেখতে পাচ্ছ, এ বি কে তুমি একসঙ্গে দেখতে পাচ্ছ, তুমি বুঝলে এ বি এর থেকে লম্বা। আবার বি সি কে তুমি একসঙ্গে দেখতে পাচ্ছ, তিনটে জিনিসকে কিন্তু একসঙ্গে দেখতে পাওনি, তিনটে জিনিস এবিসি কে একসঙ্গে দেখতে পাওনি, হয়তো এবি কে দেখতে পেয়েছো, বিসি কে দেখতে পেয়েছো। এখান থেকে তুমি বুঝলে এ লম্বা, এখান থেকে তুমি বুঝলে বি লম্বা, এবং এই দুটোকে মার্জ করে তুমি এই ভাবনাটা ভাবতে পারলে যে সব থেকে লম্বা ই, তার এ, তারপরে বি, তারপরে সি। আমার কথা স্পষ্ট? হ্যাঁ নয় উত্তর দাও। এরকম ভাবে ভাবলে তুমি ভাববে বোধহয় এটা একটা তোমার চোখের পিছনে উপস্থিত, কিন্তু চোখের পিছনে না, তোমার চোখের সামনেই আছে, কিন্তু তিনটে হয়তো পাশাপাশি নেই, তিনটে আলাদা প্রেক্ষাপটে তিনটে আলাদা জায়গায় উপস্থিত, দুটো আলাদা আলাদা ইমেজ, মানে দুটো আলাদা আলাদা কনটেক্সট তৈরি হয়েছে, কিন্তু দুটো আলাদা কনটেক্সট থেকে প্রথম কনটেক্সট এবং দ্বিতীয় কনটেক্সটকে মার্জ করে একটা কনক্লুশন টানার ক্ষমতা, লজিক্যাল একটা রিলেশন তৈরি করার ক্ষমতা কিন্তু তুমি এখানে অর্জন করো। আমার কথা স্পষ্ট? হ্যাঁ নাই উত্তর দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, তারপরে হচ্ছে ইগোসেন্ট্রিজম। বলো তো এখানে কি হবে, ইগোসেন্ট্রিজমটা কি হবে? কত নম্বর ধর্ম বলেছিলাম গো? কত নম্বর ধর্ম বলেছিলাম ভুলে গেছি, বলো। স্যার 6 হয়েছিল, এবার 7 হবে। স্যার 7 সাত। হবে স্যার। আত্মকেন্দ্রিকতা। আচ্ছা, কেন্দ্রিকতা বানানে দীর্ঘই দিচ্ছি, দন্তময় দয় রফলা দীর্ঘই দিচ্ছি না হ্রস্বই দিচ্ছি, এই নিয়ে কেউ চাপ নিও না, হ্যাঁ, যে কোনো একটা দেবে। ইগোসেন্ট্রিজম, বলতো এটা কি হবে এই পর্যায়ে? এই চরম পর্যায়ে বলো গো কি হবে? চরম মাত্রায় মাত্রায় থাকবে আর কি, মানে লজিক্যাল থিঙ্কিং। থাকবে, স্যার অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা তৈরি হবে। হ্যাঁ। না, এই পর্যায়ে অন্যান্য শিশু অন্যের দৃষ্টিভঙ্গিকে, নিজে বুঝতে অন্যের শিখবে। দৃষ্টিভঙ্গি বুঝতে পারবে, আহ, যেটা আগে পাচ্ছিল না, বা অন্যের দৃষ্টিভঙ্গিকে বিবেচনা করতে শিখবে, ঠিক আছে, অন্যের আত্মকেন্দ্রিকতা থেকে বেরুতে শুরু করবে, আত্মকেন্দ্রিকতা থেকে বেরুতে শুরু করবে, বা অন্যের দৃষ্টিভঙ্গি বুঝবে বা কনসিডার করবে, যেটা আগের দুটো পর্যায়ে করেনি। তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। মানে মানে আমি একটা জিনিস দেখছি, দুজনে একটা জিনিস দেখছি, বা দুজনে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করছি, ধরো একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি ভাবছো সমাধান, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করছো, হ্যাঁ রে কি করা যায় রে, হ্যাঁ রে কি করা যায় রে, তার মানে কি? হ্যাঁ রে কি করা যায় রে তুমি ভাবছো, অন্যের যুক্তি নিতে চাইছো, মানে অন্যে যে এটা অন্যভাবে ভাবতে পারে, অন্যের দৃষ্টিভঙ্গিটা যে আলাদা হতে পারে এই সমস্যার পিছনে, সেটাকে তুমি এখন বুঝতে শিখেছো, ঠিক আছে? এইটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা থেকে বেরোনো। সেটা কোনো ফিজিক্যাল অবজেক্ট হোক, তাকে জাস্ট দেখা হোক, বা যে কোনো পার্সপেক্টিভে হোক, মানে
আমি যেটা দেখছি সেটা যে অন্যজন অন্য দৃষ্টিতে দেখতে পারে, অন্যরকম ভাবতে পারে, এটাকে রিয়েলাইজ করতে পারা, সেটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা থেকে বেরোনো। যেটা আগের পর্যায়ে আমরা ভাবছিলাম, আমি যা ভাবছি, আমি চোখের সামনে একটা টাইগার দেখছি, আমি টাইগার নিয়ে যা ভাবছি, একটা পাহাড় নিয়ে যা ভাবছি, অন্যজন হুবহু এক ভাবছি। অন্যের ভাবনা চিন্তা আলাদা হবে, এই জায়গায় আমরা ছিলাম না বিবেচনা করার। আমার মস্তিষ্ক ওই ম্যাচুরিটি লেভেলে পৌঁছায়নি। এখানে কিন্তু পৌঁছেছি। এখানে আমি রিয়েলাইজ করতে পারছি আমি যা ভাবছি এবং অন্য ব্যক্তি যা ভাবছে হুবহু এক নাও হতে পারে। তার মতামতটা আলাদা হতে পারে, তার দৃষ্টিভঙ্গিটা আলাদা হতে পারে। এইটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা থেকে বেরোনো এবং অন্যের যুক্তিকে বা অন্যের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিতে শেখা। এটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা থেকে বেরোনো, যেটা এখানে আমরা দেখতে পাই। এই নিয়ে আর বেশি কথা বলছি না, কারণ আত্মকেন্দ্রিকতা নিয়ে আমরা অলরেডি অনেক কথা বলেছি। জাস্ট আমরা বলতে চাইছি এখানে আমরা আত্মকেন্দ্রিকতা থেকে এবারে বেরুলাম, অন্যের দৃষ্টিভঙ্গিকে এবারে গুরুত্ব দিলাম। ঠিক আছে? এবং 8 নম্বরে লিখলে কি হবে, এটা প্রথমে বলে শুরু করেছি, যেটা হচ্ছে মূর্ত বস্তুর ওপর যৌক্তিক চিন্তা। এটাই কিন্তু মেন। ঠিক আছে, আরেকবার লিখে দিলাম জাস্ট, যেটা প্রথমেই বলেছি, এটাই কিন্তু এটা প্রাইম। ঠিক আছে, মূর্ত বস্তুর ওপর যৌক্তিক চিন্তা। এটা 8 নম্বর না দিয়ে একটা বক্স করেও দিতে পারো, বা 8 নম্বর দাও, কিছু এসে যাবে না। লজিক্যাল থিঙ্কিং অন কংক্রিট অবজেক্ট। ঠিক আছে, লজিক্যাল থিঙ্কিং অন কংক্রিট অবজেক্ট। সেটা নিয়ে আর কিছু বলার নেই। মূর্ত বস্তুর উপর যৌক্তিক চিন্তা আমরা করতে পারছি, মানে যা কিছু আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেন্স করতে পারছি, যা কিছু অ্যাবস্ট্রাক্ট নয়, তার সম্পর্কে একটা যৌক্তিক চিন্তা করার ক্ষমতা কিন্তু আমরা এখানে অর্জন করে ফেলছি। সেটাই হচ্ছে কিন্তু এখানে প্রাইম ফিচার, সব থেকে গুরুত্বপূর্ণ, যেটাকে আরেকবার আমরা লিখলাম। ঠিক আছে, আমাদের এখানে পড়াটা একটু সহজ হলো তুলনামূলক, কারণ প্রত্যেকটা ফিচার্সকে আমরা জানতাম, প্রত্যেকটা ফিচার্সকে আমরা জানতাম। ঠিক আছে, যাই হোক, তাহলে শিক্ষাগত গুরুত্বটা কি, শিক্ষাগত তাৎপর্যটা কি? এখানে শিক্ষাগত তাৎপর্য হচ্ছে যে এখানে কি করছি আমরা, এই যে কংক্রিট যে এনভায়রনমেন্ট, মূর্ত যে পরিবেশ, তার সঙ্গে প্রতিক্রিয়া করছি, এবং আত্মীকরণ, সহযোজন, যা হোক না কেন, এইসব প্রক্রিয়া তোমাদের বইও এই ল্যাঙ্গুয়েজ পাবে। তার মাধ্যমে আমাদের প্রজ্ঞাকে বিকশিত করছি, আমাদের জ্ঞানকে বিকশিত করছি। জ্ঞান বিকাশ হচ্ছে মূর্ত বস্তুর সঙ্গে ইন্টারাক্ট করে। ইন্টারাক্টটা কিরকম স্তরে রয়েছে? ইন্টারাক্টটা আমাদের মানসিক পর্যায়ে, মানসিক পর্যায়ে রয়েছে। মানে আমরা মূর্ত বস্তুর সঙ্গে ইন্টারাক্ট করছি, মানসিক একটা, এখানে মেন্টাল ইন্টারাকশন হচ্ছে, একটু অ্যাডভান্স স্টেজে ইন্টারাকশন হচ্ছে, এবং আমরা প্রজ্ঞার বিকাশ ঘটাচ্ছি। শুধুমাত্র ইন্টারাকশন বলতে এখানে মানসিক প্রতিকল্প গঠন নয়, তাকে নিয়ে ভাবতে পারা নয়, তাকে নিয়ে জটিল চিন্তা করতে পারা। মূর্ত পরিবেশ নিয়ে জটিল চিন্তা ভাবনা করার মাধ্যমে আমরা এখানে জ্ঞানের বিকাশ করছি। তাই জন্য আমরা কি করব, হাতে কলমে শিক্ষার উপর এই স্টেজে জোর দেবো। আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং এ যাবো বটে, আমরা যুক্তির উপর ভর করব বটে, যেটা আগের দুটো স্টেজে করতে পারি নাই। আগের দুটো স্টেজে কিন্তু কোনো বাচ্চা কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং বা লজিক্যাল থিঙ্কিং এ যেতে পারেনি। আমরা কিন্তু লজিক্যাল থিঙ্কিং এর জায়গায় পরে এন্ট্রি নিলাম। আমরা টিচার হিসাবে, প্যারেন্ট হিসাবে, আমরা এরপরে ছেলেকে একটু অ্যাডভান্স স্টেজে চিন্তা করাবো। ঠিক আছে, জাস্ট চোখে দেখা আর শেখা, বা চোখে না দেখেও শেখা, ওই স্টেজে থাকবো না। আমরা একটু অ্যাডভান্স স্টেজে, আমরা একটু রিয়েল মেন্টাল অ্যাক্টিভিটিতে বা অপারেশনে যাব। কিরকম ভাবে যাব? আমরা কি বিমূর্ত বিষয় নিয়ে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করাবো ছেলেদেরকে? এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং করাবো আমরা, আমরা যৌক্তিক চিন্তা করাবো, আমরা ক্লাসিফিকেশন করাবো, আমরা সিরিয়েশন করাবো, আমরা এসব করাবো। বড় ছোট, ম্যাথামেটিক্সে হোক বা সাইন্টিফিক থট হোক, সব করাবো। আমরা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা হোক, সব করাবো। একটু জটিল চিন্তা ভাবনায় যাব, একটু যৌক্তিক চিন্তা ভাবনায় যাব, যেটা আগের স্টেজে করতে পারছিলাম না। যা দেখছিলাম তাই শিখছিলাম, বা যা দেখতে পাচ্ছিলাম না সেটা নিয়ে জাস্ট ভাবতে পারছিলাম। এখানে এরপরে যা দেখছি সেটাকে নিয়ে জটিল থিঙ্কিং করতে পারছি। তাহলে যা দেখছি সেটাকে নিয়ে জটিল থিঙ্কিং
ক্রিটিক্যাল থিঙ্কিং বা লজিক্যাল থিঙ্কিং এখানে করতে গেলে ছেলেদেরকে আমাদেরকে কিন্তু সেই বিষয়গুলো মূর্ত আকারে তাদের কাছে রিপ্রেজেন্ট করতে হবে। আমাদের মূর্ত আকারে রিপ্রেজেন্ট করতে হবে, মানে এক কথায় এই স্টেজে হাতে কলমে জ্ঞান অর্জনের দিকে আমাদের জোর দিতে হবে। হাতে কলমে জ্ঞান অর্জন যদি জোর দিই, তাহলে তার কি করতে পারবে, সে মূর্ত বস্তুর ওপর যৌক্তিক চিন্তা যে করার যে স্তরে রয়েছে সেটাকে কাজে লাগাতে পারবে। তুমি যদি বিমূর্ত বিষয় দিয়ে দাও, দিয়ে যৌক্তিক চিন্তা করাতে শুরু করো তার, তাহলে হয়তো তুমি যৌক্তিক চিন্তা করাচ্ছ, একটু লজিক্যাল থিঙ্কিং এর জায়গায় যাচ্ছ। একটা 8 বছরের ছেলেকে তুমি একটু চিন্তা করাচ্ছ, তুমি নিজে ভাবো বাবা, শুধু এরপরে বস্তু দেখবে আর তুমি লার্ন করবে, তার সম্পর্কে এই স্টেজে তুমি নেই। এরপরে তুমি ক্রিটিক্যাল থিঙ্কিং করো, সমস্যা সমাধান করো, সমস্যা সমাধান করো, তুমি নিজে নিজেও কিছু ইনোভেটিভ ভাবনা ভাবো, ঠিক আছে। কিন্তু এই ইনোভেটিভ ভাবনা সে ভাবতে পারবে, জটিল চিন্তা সে করতে পারবে তখনই যখন সেটা কংক্রিট হবে এই স্টেজে। 8 বছরের ছেলে অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে জটিল চিন্তা করতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে যা চোখের সামনে দেখতে পাচ্ছে না সেই নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং এ যেতে পারবে না। সে একটা ত্রিকোণমিতির জটিল সমাধান প্রবলেম সলভ করতে পারবে না, করতে পারলেও সেটা মেকানিক্যাল ওয়েতে করবে, তার মধ্যে আত্মীকরণ তার কিছু হবে না, ডাইজেস্ট কিছু তার হবে না। তাহলে যা শেখাতে হবে, শুধু শেখানো নয়, শেখানো বলতে এখানে শেখানোর ব্যাপার আছে। আমরা একটা বাচ্চা ছেলেকে কি শেখাচ্ছি, বাঘ চেনাচ্ছি, হাতি চেনাচ্ছি, বাঘের কি আছে চেনাচ্ছি, দুটো হাতি কে বড় কে ছোট শেখাচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে এই স্টেজে আরেকটা অ্যাডভান্স, শুধুমাত্র এই চেনানো জানানো নয়, এই স্টেজে ওই বস্তুগুলোকে নিয়ে জটিল থিঙ্কিং এ যাব, লজিক্যাল থিঙ্কিং এ যাব। শুধুমাত্র চেনানো জানানো সেই নিয়ে প্রারম্ভিক চিন্তা ভাবনার পর্যায়ে আর নেই। প্রারম্ভিক চিন্তা ভাবনা থেকে, প্রি অপারেশন থেকে বেরিয়ে গেছি, প্রাক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে গেছি, আমরা একটু অ্যাডভান্স চিন্তা ভাবনায় এসেছি। কিন্তু অ্যাডভান্স চিন্তা ভাবনা তোমাকে করাতে হবে, নিজে নিজে ইনোভেটিভ ভাবনা ভাবাতে হবে, তাকে যৌক্তিক চিন্তা করাতে হবে, কিন্তু সেটা কংক্রিট অবজেক্টের মাধ্যমে। তোমাকে হাতে কলমে শিক্ষার মাধ্যমে তোমাকে সবকিছু তার বিল করতে হবে, তার যৌক্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কারণ অ্যাবস্ট্রাক্ট জিনিসের উপর সে লজিক্যাল থিঙ্কিং এই স্টেজে করতে পারবে না। আমার কথা স্পষ্ট? তাহলে এই জিনিসটাকে তুমি বুঝতে পারলে যে এই স্টেজে এই করতে পারে, তাহলে টিচার হিসেবে তুমি সেইভাবেই তাকে শেখানোর চেষ্টা করবে, হাতে কলমে। হাতে কলমে শেখাবে। হাতে কলমে কি শেখাবে বলো? হাতে কলমে জিনিস চেনাবে, না স্যার, যৌক্তিক চিন্তা করতে শেখানো। বা ক্রিটিক্যাল থিঙ্কিং, বা ক্রিটিক্যাল কম্প্যারিজন, মানে একটা অ্যাডভান্স মেন্টাল অ্যাকশন, তাই তো, বা একটা অ্যাডভান্স কগনিটিভ অ্যাকশন, বা একটা অ্যাডভান্স মেন্টাল অপারেশন, মানসিক প্রক্রিয়ায় করবে, কিন্তু একটু অ্যাডভান্স স্টেজে করাবে। যেটাই অ্যাডভান্স স্টেজে করাবে সেটা কিন্তু তার সামনে হাজির করার মাধ্যমে করাবে। আমার কথা স্পষ্ট? হ্যাঁ না উত্তর দাও। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই স্টেজে কি করলো ছেলে, অ্যাচিভ করলো যৌক্তিক ভাবে চিন্তা করা, সমস্যা সমাধান করা। সমস্যা সমাধান অ্যাডভান্স স্টেজে ভাবনা, মানে প্রবলেম সলভিং এবিলিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিং, এইগুলো সব যেগুলো অ্যাডভান্স মেন্টাল অ্যাকশন, এইগুলো সব কিন্তু এই স্টেজে শুরু হবে। অ্যাডভান্স মেন্টাল অ্যাকশন যা কিছু এই স্টেজে শুরু হবে, কিন্তু সেই বিষয়টাকে মূর্ত করার মাধ্যমে, তাই তো। অ্যাডভান্স যেটা মেন্টাল অ্যাকশন, অ্যাডভান্স মেন্টাল অ্যাকশন বলতে যৌক্তিক চিন্তা হতে পারে, সমস্যা সমাধান, ক্রিটিক্যাল থিঙ্কিং, যা কিছু আছে অ্যাডভান্স মেন্টাল অ্যাকশন, সবই হয়তো আমরা শুরু করতে পারি, কিন্তু বিমূর্ত বস্তুর মাধ্যমে নয়, বিমূর্ত জিনিসের মাধ্যমে নয়, মূর্ত জিনিসের মাধ্যমে আমরা অ্যাডভান্স মেন্টাল অ্যাকশন শুরু করবো এখানে, বা মেন্টাল অপারেশন শুরু করবো। আমার কথা স্পষ্ট? হ্যাঁ না উত্তর দাও। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি। ব্যাস, গল্প হ্যাঁ শেষ। আজকের মতো শেষ, পরের দিনে শেষ হবে। কিন্তু পরের দিনে এই পর্যন্তই তোমাদের কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ, এই 3 নম্বর স্টেজ পর্যন্তই কোয়েশ্চেন থাকবে। আমি ইচ্ছা করে প্রত্যেকটা স্টেজকে সময় দিয়েছি, এই যদি না ভালো করে জানো তোমার অনেক কিছু জানা হবে না। এই চ্যাপ্টারকে বেশি সময় দেবো তোমাদের শেখানোর শর্তে, আবার বলছি, অল্প করে পড়ালে আমার খাটুনি কম, কিন্তু তোমাদের ক্ষতি চরম। আমার খাটুনি কম কিন্তু তোমাদের ক্ষতি চরম, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। অতএব সস্তার কিছু চলবে না, সস্তা হলে হবে না পড়ানোটা, এবং প্রচার সর্বস্ব হলে হবে না, ঠিক আছে। যাই হোক, স্যার, চলো। ও, 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 সেই 2 ও। নাম্বার পয়েন্টটা দেখান। এই 2 নম্বর পয়েন্টটা মুছে দিয়েছি বোধ, কি লিখেছিলাম বলো? রিভার্সিবিলিটি।
বিপরীত চিন্তা করার ক্ষমতা। কটা বাজছে গো? স্যার 8টা